হ্যালো ম্যাম, কাউকে শুনতে পাচ্ছি না। আপনি কি শুনতে পাচ্ছেন কেউ? প্লিজ জানাবেন যদি কেউ শুনতে পেয়ে থাকেন। হ্যাঁ স্যার, লাউড এন্ড ক্লিয়ার আপনাকে শোনা যায় স্যার। কিন্তু ম্যাম তো রেকর্ডিং স্টার্ট করে দিয়ে কোনো কিছু করছেন না, কথাও বলছেন না, তো কিছু বুঝতে পারছি না। ম্যামকে একটুখানি ওকে, শোনার পর থ্যাংক আর ইউ শোনা স্যার, যায়। থ্যাংক ইউ। আমার একটু নেটওয়ার্ক ইস্যু হয়েছিল, আমি ডাকছিলাম, আপনারা হয়তো শুনতে পাচ্ছিলেন না। থ্যাংক ইউ। গুড ইভিনিং, গুড ইভিনিং এভরিওয়ান। সকলকে জানাই আমি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, এবং মিশন সাকসেস ফ্যামিলির তরফ থেকে সবাইকে আরও একবার ওয়েলকাম। আমাদের মেন্টর স্যার, আমাদের সজল কুমার সিংহ রায় স্যারকে সম্মান জানিয়ে আজকের আমাদের এই ওয়েবিনার শুরু করছি। আজ 21 মে 6:30 PM ইন্ডিয়ান টাইম এবং 7 PM বাংলাদেশ টাইমের এই ওয়েবিনারে সবাইকে আরও একবার ওয়েলকাম করে আমাদের এই ওয়েবিনারটাকে শুরু করছি। তা প্রথমেই আমি ডেকে নেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অরবিন্দু হালদার স্যার। আপনি আসুন এবং পবিত্র গীতা গ্রন্থ পাঠ করে আমাদের এই ওয়েবিনারটাকে দারুণভাবে এগিয়ে নিয়ে চলুন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। হ্যাঁ, ধন্যবাদ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্য। নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং প্রার্থনা রাখবো, প্রতিনিয়ত যেভাবে প্রার্থনা রাখবো অবশ্যই প্রার্থনা রাখবো। সবাইকে আমার পক্ষ থেকে আদাব ও নমস্কার জানিয়ে শুরু করছে আজকের সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্য দিয়ে। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমদ ভগবত গীতায় নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণয় অর্পণমস্তু। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। বিভূতি যোগ থেকে আজকে 29 নম্বর শ্লোক করছি। অনন্ত চয়স্মি নাগানাম বরুণ জাদশাম অহম পিতৃনাম অর্জমা চয়স্মি যম সংযম তাম অহম। ভগবান বলছেন যে নাগগণের মধ্যে অনন্ত শেষনাগ এবং জলচর প্রাণীদের মধ্যে আমি জলাধিপতি বরুণ। আবার বলছেন পিতৃগণের মধ্যে আমি অর্জমা এবং শাসনকারীদের মধ্যে আমি যমরাজ। তাই তো বলছেন অনন্ত অশ্মি নাগ নাম। এই যে নাগা নাম বলছেন যে শেষ নাগ সমস্ত নাগেদের রাজা। এর 1,000 ফণা আছে। ক্ষীর সমুদ্রে ভগবানের শয্যা হয়ে ইনি বিরাজমান, যাতে ভগবান সুখী হন। তিনি বহুবার ভগবানের সঙ্গী হয়ে অবতার রূপ গ্রহণ করে ভগবানের লীলায় সহচর হয়েছিলেন। তাই ভগবান একে তার বিভূতি বলে জানিয়েছেন। আবার বলছেন বরুণ জাত শাম অহম। বরুণ সকল জলচর প্রাণীর এবং জল দেবতাগণের অধিপতি এবং ভগবত ভক্ত। তাই ভগবান একে তার বিভূতি বলেছেন। এরপরে বলছেন পিতৃনাম অর্জমা চ অস্মি। কব্যবহ অনল সম প্রভৃতি 7 পিতৃপুরুষ বিরাজিত। এদের মধ্যে অর্জমা নামধারী পিতৃপুরুষ প্রধান। তাই ভগবান একে তার বিভূতি বলে জানিয়েছেন। শেষে বলছেন যম সংযম তাম অহম। প্রাণীদের ওপর শাসনকারী রাজা প্রভৃতি যত অধিকারী পুরুষ আছেন তাদের মধ্যে প্রধান হলেন যমরাজ। তিনি প্রাণীদের পাপ পুণ্যের ফল ভোগ করিয়ে শুদ্ধ করিয়ে নেন। এর শাসন ন্যায় ও ধর্মসঙ্গত। ইনি ভগবত ভক্ত ও লোকপাল। তাই ভগবান একে তার বিভূতি বলেছেন। এই সব বিভূতিতে যে বিশেষত্ব দেখা যায় সেগুলো এদের ব্যক্তিগত নয়, সে সবই ভগবানের এবং তার থেকে আহরিত। সুতরাং এগুলিতে ভগবানেরই চিন্তা হওয়া উচিত। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে আমাদের মধ্যে গীতা থেকে পাঠ করে শ্রবণ করলেন। সত্যি অসাধারণ স্যার।
আপনি এভাবেই আমাদের মধ্যে থাকবেন। তা আমি এই মুহূর্তে ডেকে নেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এমডি সিরাজুল ইসলাম স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ থেকে আমাদেরকে পাঠ করে শ্রবণ করান। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। আর মিউটই তো হচ্ছে না। স্যার এবার তো হয়েছে, আমরা শুনতে পাচ্ছি স্যার। হয়েছে? হ্যাঁ দেখা যাচ্ছে না। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যু আমারও সব। প্রথমে আমি মনে করছি আমি আনমিউট আছি, আমি কথাই বলে যাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছিলেন না। তা সে যাই হোক, মনে হচ্ছে। ধন্যবাদ। ওয়েলকাম এখন কি স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। অর্থ হচ্ছে, সর্বপ্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির পালনকর্তা, যিনি পরম করুণাময়, অতি দয়ালু, বিচার দিবসের অধিপতি। আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য চাই। আমাদের সরল পথ দেখাও, সেই পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ, যাদের উপর রাগ করা হয়নি এবং যারা পথভ্রষ্ট নয়। ধন্যবাদ। ধন্যবাদ দোস্ত ধর্মেন। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। স্যার কিন্তু আসলেন এবং তিনি সুন্দরভাবে কোরআন থেকে পাঠ করে আমাদের শ্রবণ করালেন। তা আমি এই মুহূর্তে ডেকে নেবো আমাদের মধ্যে আরও একজন ডেডিকেটেড স্পিকার, তিনি বাইবেল থেকে দারুণভাবে পাঠ করে আমাদের মধ্যে শ্রবণ করান। আমি সেই ম্যামকে ওয়েলকাম করছি, আমাদের তপতী পলি ম্যাম। ওয়েলকাম ম্যাম, আপনি আসুন এবং বাইবেল থেকে আমাদের মধ্যে, আমাদের ভিতরে পাঠ করুন। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম। Thank you, ma'am. Good evening, ma'am. ভেরি গুড ইভিনিং ম্যাম, ওয়েলকাম। ওকে মিশন সাকসেস ফ্যামিলির আজকে এই সন্ধ্যার প্রত্যেকে সুস্থতা কামনা করি। প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। ঈশ্বরের কাছে আবার আমরা একত্র হয়েছি, মিলিত হয়েছি, তাই আমরা ঈশ্বরের কাছে প্রে করি। চোখে বন্ধ করি, মাথাকে নত করি। Praise the Lord, Father. Thank you, Jesus, প্রভু। আমি তোমাকে ধন্যবাদ করি প্রভু, আজকের এই সুন্দর সময় দেওয়ার জন্য। আমাদেরকে আবার তুমি সকাল থেকে এখন পর্যন্ত সুন্দর রেখেছো, একত্র মিলিত করেছো প্রভু। আমি তোমাকে ধন্যবাদ করি প্রভু। আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির যত স্যার ম্যাম আছে পিতা, প্রত্যেককে আমি তোমার চরণ তলে রাখলাম প্রভু। প্রত্যেকে তুমি সুস্থ রেখো প্রভু, প্রত্যেকে জ্ঞান বুদ্ধি দিয়ে তোমার পরিপূর্ণতা করো প্রভু। আশীর্বাদ করো প্রভু, প্রত্যেকের পরিবারকে তোমার চরণ তলে রাখলাম প্রভু। এই মিশন সাকসেস ফ্যামিলির যে কর্ণধর প্রভু, ওনাকে তুমি আরো জ্ঞান বুদ্ধি দাও প্রভু, আমাদেরকে যেন সুন্দরভাবে উনি চালিত করতে পারে প্রভু। আমি তোমার চরণ তলে রাখলাম। আমাদের শিও স্যারকে তোমার হাতে রাখলাম প্রভু, শিও স্যারের পরিবারকে তোমার হাতে রাখলাম। সুস্থ রেখো, ভালো রেখো প্রভু, আরো জ্ঞান বুদ্ধি দিয়ে পূর্ণতা করো পিতা। আমাদের সিস্টেমের প্রত্যেকটা স্যার ম্যামকে তোমার হাতে রাখলাম প্রভু। তুমি প্রত্যেকে সুস্থ রেখো, জ্ঞান বুদ্ধি দিয়ে পরিপূর্ণ করো। যারা এখনো মিটিং এ উপস্থিত হতে পারে না পিতা, তারা যে যেখানে আছে প্রভু, রাস্তাঘাটে প্রত্যেকে বিপদ আপদ থেকে রক্ষা করো পিতা। তুমি প্রত্যেকে আবার সুস্থ রেখো,
তোমার জ্ঞান বুদ্ধি তোমার ছত্রের নিচে তুমি ঢেকে রেখো পিতা, আশীর্বাদ করো আমাদেরকে যে তুমি দিয়েছো প্রভু ফল, এই ফল যেন আমরা প্রত্যেকটা 14 লক্ষ প্লাস ফাউন্ডার্স মেম্বার যেন আমরা ভোগ করতে পারি প্রভু। প্রত্যেকের জন্য তোমার কাছে প্রে করি, প্রত্যেকে যেন আমরা এই ফল ভোগ করে তোমার কাছে তারপর যেতে পারি পিতা। আশীর্বাদ করো প্রত্যেকের হৃদয় অন্তর খুলে দাও প্রভু, আশীর্বাদ করো প্রত্যেকের হৃদয়কে প্রভু। তুমি শুনেছো পিতা, গ্রহণ করেছো। তুমি যখন পৃথিবীকে সৃষ্টি করেছো প্রভু, তোমার বাক্য দিয়ে তুমি সৃষ্টি করেছো তোমার হস্ত দিয়ে আমাদের পিতা। আমি তোমাকে ধন্যবাদ করি। প্রত্যেককে তুমি আশীর্বাদ করলে এই সুন্দর সময়, যারা অসুস্থ আছে পিতা তাদেরকে তুমি সুস্থতা দাও প্রভু, সমস্ত ব্যাধি থেকে তুমি মুক্ত করো প্রভু, সমস্ত ব্যাধি তোমার কুশের চরণ তলে দিলাম পিতা। তুমি শুনলে পিতা, গ্রহণ করলে, গ্রাহ্য করলে। আমার একমাত্র ত্রাণকর্তা যীশু খ্রিস্ট পবিত্র আত্মার নামে চাইলাম, তুমি স্বর্গ রাজ্য থেকে শুনলে আর গ্রাহ্য করলে, আমিন। আজকে আমি মথি 11 অধ্যায় 28, 29, 30 বলবো। বলছে, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। আমার জোয়ালি আপনাদের ওপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নর্মচিত্ত, তাহাতে তোমরা আপন আপন পানের জন্য বিশ্রাম পাইবে, কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। আমিন। প্রভু বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক, আমরা পরিশ্রম করি, আমরা কিন্তু কি করি, আমরা কিন্তু সেই পরিশ্রমের ফল পাই না। কেন? আমরা সব সময় আমাদের নিজেকে ব্যস্ততা রাখি, সেই ব্যস্ততার মধ্যে কিন্তু আমরা ঈশ্বরকে ডাকি না। ওই জন্য ঈশ্বর বলছে, তোমরা পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, প্রভুর নিকটে যখন আমরা থাকবো, আমাদের কোন দিক দিয়ে যে কাজ হয়ে যাবে আমরা বুঝতে পারবো না। কেন? আমাদের কখন কোথা থেকে যে আমাদের সাহায্য আসবে আমরা পাবো না। কিন্তু আমরা যখন পরিশ্রম করি, সারা দিন রাত পরিশ্রম করে আমরা কিছুই করতে পারি না, আমরা বিশ্রামের সময় পাই না। প্রভু যখন বলছে আমার কাছে এলে তোমরা বিশ্রাম পাবে, কখন আমাদের দিন রাত্রির কাজ হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। তাই জন্য আমাদের সবসময় মুখের কথা আমাদের ওপরে সেটা সেই ঈশ্বরের জোয়ালিতে আমাদেরকে তুলে দিতে বলছে। আমার কাছে কেন? ঈশ্বরের কাছে অনেক শিক্ষা আছে। আজকে ঈশ্বরের শিক্ষা, আমাদের জগতের শিক্ষা অনেক পরিবর্তন আছে। ঈশ্বরের কাছে আমরা যে কোনো কাজ করতে গেলে আমরা ভয় পাই, সেটা আমাদের প্রচুর শিক্ষা। মা বাবাকে দেখাশোনার এটাও আমরা শিক্ষা পাই একমাত্র ঈশ্বরের কাছ থেকে। তাই ঈশ্বর যেমন মেদশীল, ঈশ্বর যেমন নর্মচিত্ত, আমরাও যেন সেই রকম হতে পারি। হতে গেলে আমরা সর্বদাই তাহলে সবার কাছে ভালো হতে পারবো। যেমন ঈশ্বর মুখ খুলেছিলেন না, ওনার জোয়ালিটাকে বন্ধ রেখেছিলেন। উনি মার খেয়েছিলেন, পেরেক গেঁথেছে, কাঁটার মুকুট পড়েছেন, তবু উনি মুখ খুলেন না। আজকেও আমরা সেইভাবে যদি থাকতে পারি, আমরা ঠিক ঈশ্বরের কাছে ঠাঁই পাবো, আর ঈশ্বর আমাদের সেই বিশ্রাম দেবে। কারণ আমাদের জোয়ালিটাই, এই মুখটাই হচ্ছে আমাদের সমস্ত কিছু। মুখেই আমরা পাপ করি, মুখেই আবার ভালোবাসি, মুখেই আবার মৃদুশীল হই। তাই ঈশ্বর বলছে, সমস্ত ভার আমার ওপরে দাও, আমি তোমাদের সমস্ত ভার পূর্ণ করব। সব সময় আমি তোমার সাথে থাকবো আর তোমার পাশে থাকবো। থ্যাংক ইউ ম্যাম, ওভার ডিউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ম্যাম। খুব সুন্দরভাবে বাইবেল থেকে আমাদের মধ্যে পাঠ করে শোনালেন। সত্যি অসাধারণ ম্যাম। আপনি এভাবেই আমাদের মধ্যে থাকবেন এবং মিশন সাকসেস ফ্যামিলির সঙ্গে সাথে পাশে অবশ্যই। সত্যি অসাধারণভাবে 3টি ধর্মগ্রন্থের মধ্যে দিয়ে আমাদের এই ওয়েবিনারটা কিন্তু শুরু হলো। আজকের টপিকটা কিন্তু খুবই সুন্দর। ইফ ইউ রিস্ক নাথিং, ইউ রিস্ক এভরিথিং। তার মানে আমরা যদি ঝুঁকিপূর্ণ না নেই, তাহলে কিন্তু আমাদের জীবনেই সম্পূর্ণটাই ঝুঁকিই থেকে যাবে। যে কোনো কাজ করতে গেলে আমরা যদি ঝুঁকি না নিয়ে এগিয়ে যাই, সেই কাজটা কিন্তু সম্পূর্ণ হবে না। আমি একটা ছোট্ট গল্পের ছলেই বলছি। একটা সাগরের ধারে অনেকগুলো পেঙ্গুইন ছিল, তার মধ্যে একটা মায়ের বেশ ছোট কয়েকটি পেঙ্গুইন ছিল। যখন ভীষণ ঝড় আসছিল সেই সমুদ্রের ধার দিয়ে, এমনি উত্তাল হয়ে ঢেউটা চলে আসছিল, ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু তার তলায় তলিয়ে যেত ঢেউয়ের এতে। তখন মা তাদেরকে
মানে রিস্ক নিয়ে যে তোমরাও আমাদের সঙ্গে উড়ে এসো। এই যে রিস্ক, ছোট বাচ্চাগুলো ফেলে মা যে উড়ে ডাঙার দিকে আসছে, এই যে রিস্ক মা নিল, সে মাকে দেখে সেই বাচ্চাগুলোও কিন্তু মানে উড়ার চেষ্টা করতে করতে সত্যিই সে উড়ে মার সঙ্গে কিন্তু ডাঙায় এসে বসলো। আজকে মা রিস্ক নিয়েছিল যে আগে সে উড়ে ডাঙার দিকে আসবে, তারপরে বাচ্চা তাদেরকে দেখে রিস্ক নিয়ে কিন্তু সেই ডাঙার দিকে আসবে। কিন্তু মায়ের স্বপ্নটা সত্য হলো, মায়ের ইচ্ছাটা সাকসেস হলো। আর মা এই যে রিস্কটা নিয়েছিল বলেই কিন্তু আজ বাচ্চাগুলো বেঁচে গেল। প্রতিটা পেঙ্গুইন কিন্তু সেখান থেকে নিজেদের সুরক্ষিতভাবে ডাঙায় এসে উঠে আসলো। আজ যদি সেই রিস্কটা তারা না নিত, তারা কিন্তু সমুদ্রের তলায় তলিয়ে যেত। তাই যে কোনো কাজে ঝুঁকি থাকবেই, সেই ঝুঁকিটাকে কিন্তু আমাদের আগে নিতে হবে। কারণ আমরা কিন্তু মানুষরাই বেশি ঝুঁকিপূর্ণ কাজ নিয়ে সেই ঝুঁকিপূর্ণ কাজটাকে সাকসেস করার জন্য অতি কষ্ট হলেও কিন্তু সাকসেস অবশ্যই আসবে, যদি আমরা সেই ঝুঁকিপূর্ণ জিনিসটা নিতে পারি। আমার একটা জিনিসের দরকার, আমার কাছে অর্থ নেই, আমি হয়তো সামান্য কিছু অর্থ আমার কাছে আছে, কিন্তু সেই জায়গায় যেতে গেলে আমার আরো একটু অর্থ লাগবে। তখন কিন্তু আমাকে ভাবতে হবে আর একটু অর্থ করতে গেলে আমাকে আরো একটু রিস্ক নিয়ে আমাকে একটু বেশি সময় দিয়ে কাজটা করতে হবে। হয়তো কাজটা খুবই কঠিন, তবুও রিস্ক নিয়ে সেই কাজটা করে সেই অর্থটুকু উপার্জন করেই কিন্তু আমাকে সেই জায়গাটায় পৌঁছাতে হবে। তাহলে আমরা যদি না রিস্ক নেই সেই জায়গাটায় কিন্তু পৌঁছাতে পারবো না। আর যখন না নেব, আমার যে ইচ্ছা ওইখানে যে এই জিনিসটা সামান্য অর্থের জন্যে আমাকে আবার ফিরে আসতে হবে, মানে আমার সেই ঝুঁকি জিনিসটা আমার জীবনে সারাক্ষণ থেকেই যাবে। সে ঝুঁকিপূর্ণ কাজ আর কখনো কমপ্লিট হবে না, কখনোই সাকসেস হবে না। তাই প্রত্যেকের জীবনে ঝুঁকি আসে, যারা ঝুঁকি নিতে পারে তারা এগিয়ে যেতে পারে, যারা নিতে পারে না তারা কিন্তু পিছিয়ে পড়ে। তাই বলবো আমরা সবাই ঝুঁকি নিতে শিখবো, এগিয়ে যাব নিজেদেরকে সাকসেস করার জন্য। আমাদের অ্যাশ স্যার কত বড় ঝুঁকি নিয়েছেন, 212টা কান্ট্রির মানুষ আজ কিন্তু সাকসেস পেতে চলেছে শুধু ওই মানুষটার ঝুঁকিপূর্ণ কাজের জন্য। উনি যদি আজকে এত বড় ঝুঁকি না নিতেন তাহলে কিন্তু আমরা আজ এখানে আসতে পারতাম না। উনি কিন্তু কারোর শিক্ষাগত যোগ্যতা দেখেননি, প্রত্যেকেই কিন্তু আমরা এখানে কম বেশি হয়তো পড়াশুনো জানি, কেউ বেশি কেউ কম, সেই কম মানুষটাও কিন্তু সেই সুযোগ পেয়েছে। উনি যদি বেঁধে দিতেন যে $9,097, আমরা কি নিতে পারতাম? নিতে পারতাম না। সামান্য কয়েকজন মানুষ হয়তো নিতে পারতো। তিনি কত বড় দয়ালু, তিনি শুধু $97 দিয়েছেন। কত বড় ঝুঁকি নিয়ে কমে আমাদের মানে প্রত্যেকটা মানুষের জীবনে আলোর জোয়ার এনে দিতেছেন। সেই যে আলোর জোয়ার, সেই আলোর জোয়ারটাকে আমরা ধরে রাখার চেষ্টা করব। আমরাও কিন্তু না জেনে এখানে এসেছি, অনেক অনেক ঠকেছি, ঠকেও কিন্তু আবার ঝুঁকি নিয়েছি। সেই ঝুঁকিটা নিয়েছি বলেই কিন্তু আজকে ওয়ান পৃথিবী আসতে পেরেছি। এত সুন্দর একটা পরিবার পেয়েছি, এত সুন্দর একটা মহান সিও পেয়েছি, সত্যি অসাধারণ। তা আমি আর বেশি কিছু বলবো না। আমাদের এখানে স্যার ম্যামরা দারুণ দারুণ ভাবে নলেজ শেয়ার করেন, আমি তাদের কাছ থেকে শুনবো। এবং ওয়েবিনারে প্রত্যেকটা মানুষ অপেক্ষায় আছে আমাদের সেই সব ডেডিকেটেড মানুষের কাছ থেকে আপডেট নেওয়ার জন্য। তা অসংখ্য ধন্যবাদ এবং ওয়েলকাম আরো একবার জানিয়ে আমি প্রথমেই ডেকে নিতে চাই, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ থেকে মমিনুল হক স্যার, এমডি মমিনুল হক স্যার। স্যার আপনি আসুন এবং আপনি আপনার সুবক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের টপিকটাকে দারুণভাবে এগিয়ে নিয়ে চলুন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের টপিকটা অত্যন্ত সুন্দর। তদুপরি আমি এক্ষুনি ওয়েবিনারের নিয়ম মোতাবেক আমি আমার বক্তব্য শুরু করছি। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের মোস্ট অনারেবল হোস্ট, অনারেবল কো-হোস্টবৃন্দ এবং এখানে উপস্থিত সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বার এবং সম্মানিত প্রেজেন্টার মিসেস জ্যোৎস্না দামোদর ম্যাম,
আমি সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে জানাই অনেক অনেক সাধুবাদ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক আশীর্বাদ। আমার শ্রেণী মতো সবাইকে সালাম, ভালোবাসা এবং স্নেহ জানিয়ে আমার বক্তব্য আমি শুরু করছি। আপনি যদি কিছুই ঝুঁকি না নেন, আপনার সবকিছুই ঝুঁকি। অবশ্যই তাই, জীবনে চলার পথে প্রতি পদেই ঝুঁকি। রাস্তা পার হতে গেলেও কিন্তু ঝুঁকি। আমি যদি ওই গাড়ি আসছে, ওই রিক্সা আসছে, ওটা আসছে, এটা আসছে, আমি যদি ঝুঁকি নিয়ে রাস্তাটা পার না হই, তাহলে কিন্তু আমি আদৌ কোনোদিনই সকাল থেকে দাঁড়িয়ে থাকতে হবে, রাত হয়ে যাবে, আবার আমাকে ফেরত আসতে হবে। অবশ্য আমাকে রাস্তাটা পার হতে গেলে আমাকে ঝুঁকি নিতেই হবে, এবং সেটা সুবিবেচনার মাধ্যমে। এই জিনিসটা কিন্তু জানতে হবে, সুবিবেচনার মাধ্যমে বিবেচনা করে আমাকে কিন্তু পার হতে হবে। তেমনি আমাকে চিন্তা করতে হবে, কখনো যদি কোনো নদী পার হতে হয়, তখন আমাকে আগে চিন্তা করে নিতে হবে যে নদীটা আমি আদৌ পার হতে পারবো কিনা, এই নদীতে কি আছে, কুমির আছে না কি আছে, এগুলা সম্পর্কে খুঁটিনাটি সমস্ত কিছু আমাকে জানতে হবে। অর্থাৎ প্রতিটা জিনিস সম্পর্কেই আমার জানা একান্ত প্রয়োজন, এবং এর সাথে সাথে আমাকে কিন্তু ঝুঁকি নিতে হবে। ঝুঁকি মিন্স আমাকে কিভাবে, আমি যদি নদীতে কুমির আছে, এটা আছে, ওটা আছে, সেইটা দিদি আমি দেখে নদীটা পার না হওয়ার চেষ্টা করি, তাহলে আমি তো আমার কাজে যেতে পারছি না। অতএব সেটা কিভাবে পার হব, সেই ঝুঁকিটা আমাকে নিতে হবে, সেই পলিসিটা আমাকে নিতে হবে। আদারওয়াইজ আমি কিন্তু আমার ঝুঁকিতে আমি কিন্তু এপারেই থাকবো। দুটো কথাই সত্যি, কিন্তু দুটো কথাই একই। অতএব আমাকে ঝুঁকিপূর্ণ জায়গায় ঝুঁকি নিতেই হবে, এবং চলার পথে প্রতিনিয়ত আমার ঝুঁকি নিতেই হবে। আমাদের অনপ্যাসিভ কোম্পানি, আমাদের সিইও মহোদয় যখন লেখাপড়া করেন, লেখাপড়া করবার পরে উনি আইটির উপরেই পড়াশোনা করেছেন। পড়াশোনা করে তারপর আইটি কোম্পানিতেই চাকরি করেছেন। আইটি কোম্পানি যখন চাকরি করেন, 2015 সাল থেকেই কিন্তু উনি চিন্তা করেছিলেন যে আই হ্যাভ টু টেক রিস্ক অ্যাবাউট ফর দ্য ম্যানকাইন্ড। অর্থাৎ আমাকে রিস্ক দিতে হবে মানুষের জন্য। কিভাবে, হাউ ক্যান আই ডু অ্যাবাউট দ্যাট, কেমন করে আমি এটা করব। তারপরে উনি চাকরি করতে করতেই চিন্তা করতে করতেই কিন্তু উনি চিন্তা করলেন এটি একটি মাত্র প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমি এটাকে আমি সাকসেসফুল হতে পারব। বিধায় উনি 2018 সালে উনি অনপ্যাসিভ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা করবার পরে প্রতিনিয়ত কিন্তু উনি এই ঝুঁকি মানে রিস্ক উনাকে কাভার করতে হয়েছে। প্রতিনিয়ত প্রতি পদক্ষেপে প্রথমেই তার এগেইনস্টে কেস করলো যে সে এই টাকা তুলে নিয়ে সে তার স্ত্রী নিয়ে মার্কেটিং করছে, এটা করছে, ওটা করছে, সেটা করছে, এই ধরনের কোর্টে কেস হয়ে গেল। তারপরে তো উনি দমেন নেই, উনি তো উনার অ্যাডভাইজার দিয়েছেন, লিগ্যাল অ্যাডভাইজার দিয়েছেন কোর্টে, এবং উনার কাজ কিন্তু উনি চালিয়ে গেছেন। এইভাবে করতে করতেই আস্তে 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 উনি কিন্তু তার শাখা প্রশাখা আপনার বাড়াতে লাগলেন। এত সঙ্গে তার যে আইডিওলজি, দ্যাট ইজ আমি একা সারা বিশ্বের মানবতার জন্য কাজ করতে পারবো না। অতএব আমাকে কি করতে হবে, আমাকে ঝুঁকি নিতে হবে, আমার প্রোডাক্ট দিয়ে আমাকে সারা বিশ্বব্যাপী আমি কেমন করে কাভার করব, সেই হিসাবে কিন্তু আমাদেরকে এই ফাউন্ডিং মেম্বারশিপটা দেন।
স্যারকে শোনা মমিন যাচ্ছে? স্যারকে শোনা যাচ্ছে না? না, শোনা যাচ্ছে না, শোনা যায় না মমিন স্যার, শোনা যাচ্ছে না। হ্যাঁ, স্যারের মনে হয় ফোন এসছে। যাই হোক, স্যারকে শুনতে পাচ্ছি না। আমাদের স্যার কিন্তু দারুণ দারুণ ভাবে বলছিলেন, সত্যিই অসাধারণ ভাবে বলছিলেন উপমার সাহায্যে। তা আমি এই মুহূর্তে দেখে নেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আরো একজন ডেডিকেটেড স্যার, শুভেন্দু সরকার স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং আপনি আপনার সুমূল্যবান বক্তব্য এখানে তুলে ধরুন। ওয়েলকাম স্যার, আজকের টপিকের উপরে। থ্যাংক ইউ জ্যোৎস্না ফাদার ম্যাম। ওয়েলকাম ওপি স্যার, ওয়েলকাম। মিশনারি, ওপি মিশন সাকসেস ফ্যামিলির সান্ধ্যকালীন ওয়েবিনারে আজকের এই ওয়েবিনারে আমাকে ডেকে নেওয়ার জন্য খুব সুন্দরভাবে আপনি হোস্টিং করছেন। তো আপনাকে এবং আমাদের মেন্টর সজল সিংহ রায় স্যার সহ আমার কোহোস্ট বন্ধুরা, পার্টিসিপেন্ট বন্ধুরা সবাইকেই আমি শুভেন্দু সরকার, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, আমার পক্ষ থেকে প্রণাম, সেলাম, আদাব। আজকের টপিক, ইফ ইউ রিস্ক নাথিং ইউ রিস্ক এভরিথিং। আপনি যদি কিছুই ঝুঁকি না নেন, আপনার সবকিছুই ঝুঁকিপূর্ণ। খুব সুন্দরভাবে ব্যাখ্যা শুনছিলাম, আমাদের সঞ্চালিকা ম্যামও একটা দারুণ রূপরেখা দিয়ে গেছেন আলোচনায়। তারপরে মমিনুল স্যার খুব সুন্দরভাবে বলছিলেন, কোনো কারণে ওনার সাউন্ডটা আমরা পাচ্ছি না। তো যাই হোক, আমি আমার জায়গা থেকে আলোচনা করব। এসেছি আমি আউট হয়ে গেছিলাম, আচ্ছা বলুন স্যার, বলুন। তাই তদুপরি আমাদের যে মহাজা কিন্তু এগোতে লাগলেন আমাদেরকে সঙ্গে নিয়ে। উনি চিন্তা করলেন পৃথিবীর 97% লোক মোটামুটি সুস্থ অবস্থায় বা মোটামুটি তারা অত্যন্ত দুরবস্থায় এবং অনেক আর্থিক অনটন, অভাব অনটন নিয়ে তারা বসবাস করছে। আর বাকি 3% লোক সারা বিশ্বের অর্থ তাদের কাছেই জমা, তারাই কিন্তু এই সুবিধা ভোগ করছে। তাই তিনি বহু চিন্তা ভাবনা করে আমাদের জন্য $97 উনি স্যাংশন করে আমাদেরকে এই ফাউন্ডিং মেম্বারশিপটা দেন। কিসের জন্য? উনার যে মানবতার যে দিকটা, উনি মানবতা দেখাতে চেয়েছিলেন, সেই মানবতার জন্য কিন্তু উনি এই সুযোগটা আমাদেরকে দিয়েছেন। আমরা সৌভাগ্যবান ব্যক্তিত্ব এবং যারা এখানে উপস্থিত থাকেন সবাই সৌভাগ্যবান ব্যক্তিত্ব এবং সবাই সম্মানিত ব্যক্তিত্ব। তাই আমি বলি, আমরা পেয়েছি এই সুযোগ, আমরা এই সুযোগ কিন্তু হেলায় হারাবো না। আমাদের সিও মহোদয় ইতিমধ্যে কিন্তু আমাদের সবকিছুই রেডি করে ফেলেছেন। আমাদের পেমেন্ট প্রসেসারও অলমোস্ট রেডি, আমাদের সবকিছুই রেডি, আমাদের ভেরিফাই অলমোস্ট রেডি, আমাদের সমস্ত কিছুই প্রায় সম্পন্ন এবং সিও মহোদয় কিন্তু সমস্ত কিছু ব্যাক হ্যান্ডে উনি কাজ পরিচালনা করছেন, উনি দেখাশোনা করছেন এবং উনি অত্যন্ত সিকিউরিটি মেনটেন করে। কেননা এই যদি না করেন তাহলে আরো হয়তো ঝুঁকিপূর্ণ, তাকে আরো ঝুঁকি নিতে হবে। বিদায় এখন উনি এমন কথাই বলেছেন, 2023 সালে আমি সমস্ত জায়গায় জিতেছি, 2024 সালে এখন আমাকে আর কেউ আটকাতে পারবে না এবং অনপ্যাসি পৃথিবীর বুকে রাজত্ব করবে। এবং এইটাই কিন্তু আপনারা যারা আছেন আপনারা আমার সঙ্গে থাকবেন, মানে অনপ্যাসিভের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং এটাকে এগিয়ে নিয়ে যাবেন। কারণ আমরা যদি এই মুহূর্তে ঝুঁকি নিয়ে তার পাশে না থাকি, আমরা যদি এটাকে যদি সেই এমএলএম কোম্পানি কিংবা কোনো কিছু ভেবে থাকি, তাহলে এটা আমাদের ভ্রান্ত ধারণা। এটা একটি আইটি কোম্পানি, এআই সম্মিলিত এবং শ্বাস, দ্যাট ইজ সফটওয়্যার কোম্পানি বেসিকে। এটা আগামী যে যখন আপনার বিশ্বে রাজত্ব করবে তখন কিন্তু সারা বিশ্ব দেখবে, হ্যাঁ জয় জয়কার, উনি চিরস্মরণীয় হয়ে থাকবেন পৃথিবীর বুকে। এবং আমরা যারা ফাউন্ডিং মেম্বার, আমরাও ইনশাল্লাহ
আমরা পৃথিবীর বুকে স্মরণীয় হয়ে থাকবো, বরণীয় হয়ে থাকবো। আমরা আমাদের মনটাকে যে জায়গায় আমি বিশ্বাস করি, আমাদের এখানে যারা উপস্থিত আছেন সবার মন কিন্তু আমাদের সিও মহোদয়ের মতোই অলমোস্ট হয়ে গেছে। আমি তাই সবাইকে আমি যথাযথ মর্যাদা দান করি, যথাযথ মর্যাদা দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের প্রতি ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। নমস্কার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। একটু নেট ইস্যুর জন্য বাইরে বেরিয়ে গিয়েছিলেন, আবারও ফিরে এসছেন আমাদের মধ্যে, দারুণভাবে নলেজ শেয়ার করলেন আমাদের টপিকের উপরে। অসংখ্য ধন্যবাদ জানাই স্যার আপনাকে। আমি সেই ডেডিকেটেড স্যারকে আবারও ডেকে নিতে চাই। ওয়েলকাম, আমাদের মধ্যে উপস্থিত আছেন শুভেন্দু সরকার স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসুন Thank এবং you. আপনি আপনার সুমূল্যবান বক্তব্য শুরু করুন। ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম। উপস্থিত প্রত্যেককে আমার প্রণাম সালাম আদাব জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আপনি যদি কিছুই ঝুঁকি না নেন, আপনার সবকিছুই ঝুঁকিপূর্ণ। অর্থাৎ আগামীতে যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই আপনি বিপদের সম্মুখীন হতে পারেন, আপনার উন্নয়ন অব্যাহত বা রুদ্ধ হতে পারে। আমরা খুব সুন্দরভাবে শুনলাম মমিনুল স্যারের বক্তব্য এবং আমাদের আজকে হোস্টিং এ যিনি আছেন জ্যোৎস্না দাভাদার ম্যাম, তিনিও একটা রূপরেখা দিয়ে গেছেন। আমি শুরু করব গত রবিবারের পুষ্পিন্দর সিং ধিলনের কিছু আলোচনা দিয়ে। উনি খুব সুন্দরভাবে বলেছেন, যারা ছিলেন প্রত্যেকেরই সেটা স্মরণে আছে, যে ডাইরেক্ট যখন মিস্টার অ্যাশ মুপারে স্যার আমার সঙ্গে কথা বলতেন, একটা অত বড় ব্যক্তিত্ব প্রথম আমার মাথার ওপর দিয়ে যেত, পরে অনেক মিশতে মিশতে বা একটু খুব চিন্তা ভাবনা করে ওনার সঙ্গে যখন কথা বলি, তারপরে ইয়া অর্থাৎ হ্যাঁ এটা কিন্তু পুষ্পিন্দর সিং ধিলন আমাদের কাছে শেয়ার করেছেন। অ্যাশ মুপারের ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি, তার চিন্তা চেতনার একটা জাস্ট নমুনা দিয়েছে। আমরা অনেকেই বলে থাকি যে বিভিন্ন আলোচনা আমাদের কারো মাথার উপর দিয়ে যায়, কিন্তু বন্ধু, আমরা এখানে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান ভিত্তিক যে টেকনোলজি এবং যার সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার প্রোডাক্ট, তার কোম্পানি এবং প্রায় 60টা প্রোডাক্ট অলরেডি পাইপলাইনে রেডি। আগামীতে আরো 400, 500, 1000, সহস্র যত লাগবে মানুষের সেবায়, মানুষের জন্য, সবকিছু এখানে পাওয়া যাবে। এত বড় একটা গ্রেট কোম্পানিতে একটা মিশন ভিশন, শুধু একটা কোম্পানি নয়, একটা লক্ষ্য নিয়ে একটা অভিযান চলছে, একটা মিশন চলছে, এবং সেই মিশনের আমরা শরিক, পার্ট অফ অনপ্যাসিভিয়ান হতে পেরে আমরা অবশ্যই সবাই প্রাউড ফিল করি, গর্ববোধ করি, এবং সাথে সাথে এটাও নিজেদেরকে ভাগ্যবান মনে করি। আমাদের ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন, ভারতরত্ন এবং মিসাইল ম্যান, প্রাক্তন রাষ্ট্রপতি, যে সমস্ত যুব সমাজকে জাতির উদ্দেশ্যে উনি বলে গেছেন, যেগুলো এক একটা মাইলস্টোন হয়ে আছে, যে সত্যের বিপরীতে যাওয়ার সৎসাহস থাকা চাই, লক্ষ্যে পৌঁছানোর জন্য অধ্যাবসায় ও ধৈর্য চাই, দেন সি সাকসেস ইন ইউর হ্যান্ড। তারপর আমরা দেখব যে সফলতা আপনার হাতের মুঠোর মধ্যে এসছে। তাহলে আমাদের সেই ঝুঁকিপূর্ণ কাজটা করার মতো দম থাকতে হবে, সৎ সাহস থাকতে হবে, এবং সেই সৎ সাহস শুধু থাকলে হবে না, ঝাঁপিয়ে পড়তে হবে অধ্যাবসায় বা নিষ্ঠার সঙ্গে অনুশীলন বা যুক্ত থেকে দীর্ঘ লং প্রসেসের মধ্য দিয়ে আমাদের জীবনটাকে যেমন গঠন করার কথা উনি বলে গেছেন, এবং সেটা বলছেন একদম জিরো থেকে ধরতে। ঠিক তেমনি আমাদের জীবনযাত্রা তো বহু ঝুঁকি আমাদের নিতে হয়, কিন্তু সেটা যদি আমরা বুঝে না নিই, যেমন প্র্যাকটিক্যাল যত বড় বড় কথা এখানে বলি না কেন, বাস্তব এটাই। আজকে ভারত বাংলাদেশের যে সমস্ত ফাউন্ডার আমরা এখানে আছি, যেহেতু ওয়েবিনারে আমাদের নিয়েই কথা বলা হয়, অর্থাৎ আমাদের সব ভূত ভবিষ্যৎ চিন্তা চেতনার মান যাতে আরো বাড়ে, আমরা সেভাবেই শুরু করব। ধরুন গত 3 বছর, অর্থাৎ 22, 23 এবং 24-এর এই মাঝামাঝি, এই 2.5 বছরও যদি ধরি বা 21 সাল থেকে ধরে নিই, তাহলে 3 বছর প্লাস আমাদের অনেক মানুষের, বাংলাদেশ ভারতবর্ষের মিলিয়ে যারা ফাউন্ডার নয় তাদের এবং যারা ফাউন্ডার তাদেরও প্রচুর টাকা আমরা উল্টো পাল্টা খাতে ঝুঁকিপূর্ণ, ওই যে ঝুঁকি এখানে কথাটা রয়েছে, এই জন্যই আলোচনাটা আসছি, যে আপনাকে ঝুঁকি নিতে হবে, নাহলে আপনার সবকিছু ঝুঁকিপূর্ণ। কিন্তু সেই ঝুঁকি কোন ঝুঁকি? আজকে বিভিন্ন চিট ফান্ড বা MLM কোম্পানির ফাঁদে পড়ে
যারা আমরা সর্বশান্ত হয়েছি তারা তো ভয়ে আটকে উঠবে, বাবারে আবার ঝুঁকি। না বন্ধু, এ ঝুঁকিটা আলাদা ঝুঁকি। এটা শাস্ত্রীয় বলুন, সায়েন্সের জায়গা থেকে বলুন, যুগের প্রথম দিক থেকে সভ্যতার উষা লগ্ন থেকেই এই লড়াইটা ছিল। বুঝে শুনে যারা এগিয়েছেন তারা কিন্তু সাকসেস পেয়েছেন। ইডিওলজি অর্থাৎ মতাদর্শ বা দর্শন ভার্সেস সায়েন্স, ভার্সেস বলবো না, উল্টো দিকে সায়েন্স। সায়েন্স একরকম ব্যাখ্যা দিচ্ছে, দর্শন একরকম ব্যাখ্যা দিচ্ছে। দেখুন জাস্ট একটা নমুনা দিই, যাবজ্জীবন তাবৎ জীবন ঋণাঙ্কিতা ঘিতাং পিবে, 4 ভাগ দর্শন ছিল, আজকে সেটা অচল, চলে না। বলছে যতদিন বাঁচো ঋণ করেও ঘি খাও, তারপরে দেউলিয়া হয়ে আমার জেনারেশন আফটার জেনারেশনকে আমি দেউলিয়া করে যাব, সে দর্শন কিন্তু আজকে অচল। বাট অন্যদিকে কিন্তু দর্শনেরও ডেভেলপ ঘটেছে, সায়েন্সেরও ডেভেলপ ঘটেছে। আজকের এই একবিংশ শতকে 2024 সালে এসে দাঁড়িয়ে কি দাঁড়াচ্ছে? আধ্যাত্মবাদ বা সুপার সায়েন্স। আধ্যাত্মবাদকে বর্তমানে বলা হচ্ছে সুপার সায়েন্স, তার কারণ পৃথিবীতে চলছে 4th ডাইমেনশন টাইম, আর অলরেডি আধ্যাত্মবাদ 7 ডাইমেনশনের ইঙ্গিত এবং তার এক্সপ্লেনেশন ব্যাখ্যা অলরেডি দিয়ে দিয়েছে। কিন্তু সেটা যুগ অনুযায়ী অনেক অ্যাডভান্স বলে সেটা এখন আলোচনার বিষয় নয়, আমরাও করব না। দেন উল্টো দিকে যদি আমরা ধরি বা পারস্পরিক ধরি যে সমপর্যায়ে রয়েছে টেকনোলজি সায়েন্স, ব্যাকেটে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাহলে আধ্যাত্মবাদ তার যে চিন্তা চেতনা, একদিকে ইলন মার্কসের টেকনোলজি বা এআই সায়েন্স নিয়ে বলছে আমি চিপ তৈরি করে ফেলেছি এবং সেটা আমার সাকসেস হয়েছে, মানুষের মাথায় ঢুকিয়ে দিলে তার কর্মক্ষমতা বাড়িয়ে দেওয়া হবে। বিজ্ঞানের সর্বোচ্চ রূপ এআই টেকনোলজি, ইলন মার্কসের অবদান বর্তমানে রয়েছে। অন্যদিকে বলছে আধ্যাত্ম সায়েন্স প্লেন লিভিং বাট হাই থিঙ্কিং, স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু চিন্তা ভাবনা করুন উঁচুতে, একদম সর্বোচ্চ মানব কল্যাণে হিউম্যানিটি আপলিফটিং এর জন্য তারাই পারে যারা গভীর চিন্তা চেতনার দ্বারা এই সমাজকে প্রতিদিন দধিচিড়ি ন্যায় একটু একটু করে এগিয়ে দিয়েছেন অতীতে, বর্তমানে দিচ্ছেন, ভবিষ্যতেও দেবেন। তার কারণ আমরা জানি যে শুধুমাত্র সায়েন্স বা টেকনোলজি অথচ দর্শনবাদ ইডিওলজিবাদ সততার নিষ্ঠার পরাকাষ্ঠ সেখানে নেই, তাহলে হিটলার তৈরি হবে যার সায়েন্স কিনা গ্যাস চেম্বারে সহজে মানুষ মারবে। উল্টো দিকে আইনস্টাইন, গ্যালিলিও, নিউটন, আজকের এপিজে আব্দুল কালাম, আজকের আমাদের মিস্টার অ্যাশ মুফারে স্যার, তিনিও একজন সায়েন্টিস্ট টেকনোলজিস্ট, তিনিও কিন্তু পিএইচডি করেছেন এআই টেকনোলজি নিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে। তাই তাকেও আমরা একজন মানব বিজ্ঞানী, আজকে টেকনোসবি শুধু নয়, তিনি একজন টেকনোলজির উপরে পিএইচডি করা বিজ্ঞানী, যিনি গবেষণা করছেন, নিজের জীবনকে দধিচিড়ি ন্যায় উৎসর্গ করে দিয়েছেন এই বিশ্বের 850 কোটি মানুষের মুক্তির জন্য, তার জীবনযাত্রার মানকে আরো উন্নত করার জন্য। তাই এই প্লেন লিভিং হাই থিঙ্কিং যে থিওরিটা মিস্টার অ্যাশ নিয়েছেন, যার জন্যই তিনি সহজ সরল ভাবে এসে 2.5 ঘন্টা আমাদের সঙ্গে আড্ডা মারতে পারেন ও রন বা ও মিনুতে। অত বড় একটা ব্যক্তিত্ব, হাইয়েস্ট টেকনোলজি থেকে শুরু করে যাকে বলা হয় গ্রেটেস্ট ভিশনারি পার্সন ইন দ্য ওয়ার্ল্ড নাও, অথচ খুব সহজ সরল শিশুর মতো মানুষের সঙ্গে মিশছে, তার সমস্ত ফাউন্ডারদের সঙ্গে মিশছে, তার কারণ ইজি করে দিচ্ছে। যেখানে মিস্টার গুসবিন্দর সিং ধিলোনো পর্যন্ত সহজ সরল স্বীকারোক্তি দেন যে আমার প্রথম মাথার ওপর দিয়ে যেত, বাট কিন্তু এখন আমি একটু একটু করে বুঝতে শিখেছি যে এত বড় মস্তিষ্ক, আমরা যেটা আজকে ভাবছি উনি সেটা 1 বছর আগে ভেবে রেখেছেন, আমরা যেটা আগামী দিনের কথা ভাবছি উনি সেটা আরো 5 বছর আগের কথা ভেবে রেখেছেন। কারণ টেকনোসবি শুধু নয়, উনি একজন দূরদৃষ্টি ভিশনারি পার্সন। মাথায় রাখতে হবে কোম্পানির মিশন এবং ভিশন দুটোকে একসাথে মার্চ করে কিন্তু এগোচ্ছে। ঠিক সেই জায়গায় আমরা বলবো যে আজকের পৃথিবীতে আমরা প্রথমেই নিশ্চয়ই আমরা এমএলএম কোনো কোম্পানি নয়, এটাকে আমরা বিশ্বাস করতে হবে। তার কারণ দেখুন আমাদের কোম্পানির যে প্রথম যেটা ছিল 15টা স্ল্যাব ছিল মনে আছে ইনকামের, বন্ধু এই 15টা স্ল্যাব উনি সচেতন ভাবে দিয়েছিলেন। তা না হলে আজকে এখানে আমরা যারা আছে একটা ফাউন্ডার, অনেক বেশি হয়তো 2-4টে ডাইরেক্ট সজল স্যার বা আমাদের সুশান্ত স্যার বা আরো 2-1 জন এরকম যারা আরো বেশি টেকনোসবি বা যারা আজকে নেট ঘাটছেন, যারা আজকে ইন্টারনেটকে নাড়াচাড়া করছেন, তারা হয়তো পেয়ে যেতেন। কিন্তু 95% ফাউন্ডার আমরা পেতাম না, কারণ আমাদের যারা দিয়েছেন, আমাদের
সেই নামটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে, আজকে কিন্তু ইনভাইটার বলা হচ্ছে, ব্লেজার নয়। ব্লেজার গিফার থাকে, সেখানে নিঃস্বার্থ দেয়া থাকে, কিন্তু আমাদের ইনভাইটার যারা আজকে বলা হচ্ছে ইনভাইটার, তারা কিন্তু ওই 15 লেভেলটা ছিল বলেই দিয়েছে। তা নাহলে মানুষের সহজাত সাধারণ যে চিন্তা ভাবনা, সেই জায়গা থেকে অত উদারতা কিন্তু এখানে এসে আমরা কিছুটা হতে চেষ্টা করছি, আগে ছিল না, বর্তমান পৃথিবীতেও নেই। তা নাহলে যুদ্ধ বিগ্রহ লাগাতার, বেবি ফুডে ভেজাল থেকে শুরু করে সমস্ত কার্যকলাপ অধর্ম অর্থাৎ নীতিহীন চলছে। সেই জায়গায় একটা অনপ্যাসিভিয়ানরা আলাদা গ্রহের মানুষ নয়, আমরা এই গ্রহের মানুষ। আমাদেরও কিন্তু একটার পর একটা অনুশীলনের মধ্য দিয়ে এগোতে হচ্ছে, এবং কোনটা ঝুঁকি নেব কোনটা নেব না চিন্তা চেতনার মধ্য দিয়েই সেটা ঠিক করতে হচ্ছে। তাহলে সে 15 লেভেলের স্ট্রাকচারটা আজকে তুলে দেওয়া হচ্ছে, যার জন্য একটা ছোটখাটো কেসও কিন্তু অরল্যান্ডে তো খেয়েছিলেন মিস্টার অ্যাশ স্যার, তবু কিন্তু তিনি রেখেছিলেন কিছুদিনের জন্য, কারণ উনি চেয়েছিলেন একদম গ্রাসরুট লেভেল থেকে, তৃণমূল স্তর থেকে আমাদের মতো সাধারণ মানুষগুলোকে, যাদের সততা রয়েছে, স্বপ্ন রয়েছে, সারা পৃথিবীতে কিছু নিজেদেরকে এস্টাবলিশ করার আকাঙ্ক্ষা রয়েছে, অথচ সাধ্য নেই, স্বাদ আছে সাধ্য নেই, শখ আছে সামর্থ্য নেই, তাদেরকে আমি সামর্থ্য দেব। তাই আমার এই সিস্টেমের মধ্যে দিয়ে, প্রচলিত সিস্টেমের মধ্যে দিয়ে এগোতে হবে। আর দেন আমরা তাই আজকে ফাউন্ডারশিপটা পেয়েছি, পরবর্তীকালে লিডারশিপ পর্যন্ত, বোর্ড পর্যন্ত তুলে দেওয়া হলো, আরো অনেক কিছু। এবং দেখুন আমরা ফাউন্ডার, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তারপরে আরো অনেক নামের পর আজকে কিন্তু আর্লি বার্ড, আজকে কিন্তু বা পার্ট অফ অনপ্যাসিভিয়ান বা অনপ্যাসিভ বা অ্যাফিলিয়েটার্স, বিভিন্ন নাম চেঞ্জ হচ্ছে, তারও কারণ আছে। তেমনি ব্লেজার বাদ দিয়ে কিন্তু ইনভাইটার হয়েছে। তেমনি এটা কেন হচ্ছে, তার যার মস্তিষ্ক থেকে বেরোচ্ছে আমাদের মিস্টার অ্যাশ মুখার্জি স্যার, তাকে কিন্তু তার চিন্তা চেতনাকে কিন্তু কুর্নিশ জানাতে হবে যে তিনি চেয়েছেন একদম সাধারণ মানুষগুলোর উপকার করতে। আর সেই সাধারণ মানুষ আমরা অজ্ঞতার থেকে, আমরা আমাদের পুরনো চিন্তা চেতনার মানটা বজায় রেখেই আমরা বিভিন্ন জায়গায় মন্তব্য করছি, বিভিন্ন ইউটিউব তৈরি করছি, আমরাই করছি, কেউ কমেন্টস করছি, কেউ হতাশায় ভুগছি। আসলে আমাদের চিন্তা চেতনার দৈন্যতা রয়েছে বলে এই গ্লিচ গুলো আসছে। দেখুন ব্যবহার করতে করতে যেমন ও কানেক্ট আজকের একটা উন্নত সেটে চলে এসছে, তারপরও এদিন এসে বললেন যেটা এখনো মানে রাখা হয়েছে কমপ্লিট তৈরি হয়ে, সেটা কিন্তু এটা নয়, এবং সেটা একটা শুধু সিঙ্গেল ও কানেক্ট প্রোডাক্ট নয়, একটা কম্বাইন প্রোডাক্ট, যার মধ্যে ও নেট, ও ডোমেন ইত্যাদি আরো 2-4টে প্রোডাক্টকে অ্যাড অন করে একটা কম্বাইন প্রোডাক্ট রেডি হয়ে আছে, যেটা লাভ অ্যাট ফার্স্ট সাইট হিসাবে সারা বিশ্বের সমস্ত টেকনোসাভি মানুষ দেখবেন আর ফিদা হয়ে যাবে। আমাদের কাছে তথ্য আছে, কিন্তু সেই তথ্যগুলো আমরা দিই না বা পাই না, তার কারণ উনি বলে দিয়েছেন যে না আর দেয়া হবে না। কত কাস্টমার তৈরি হয়ে রয়েছে অনেক পুরনো, আমি এখানে নতুন করে সংখ্যাটা বলবো না, কিন্তু শুধু এটা মনে করিয়ে দেবো যে আজকে 6 মাস আগে, 7 মাস আগে যে সংখ্যাটা, এই 7 মাসের সংখ্যা কিন্তু ট্রিপল হয়ে গেছে। কিন্তু আমরা সমস্ত কিছু যখন পে স্ট্রাকচার থেকে শুরু করে একটার পর একটা আসতে শুরু করবে, আমরা কিন্তু নিজেরা এনজয় করব। তাই উনি বলছেন এনজয় দ্য প্রসেস, আর কিচ্ছু না। স্রেফ ব্যাক অফিস, আমাদের ওয়েবনার গুলো, কর্পোরেট ওয়েবনার গুলো, যে ওয়েবনার গুলো আপনার মনে দাগ কাটে, যে ভাষায়, মাতৃভাষায়, যা সেই ওয়েবনার গুলো, তার থেকে কিন্তু আমরা সমৃদ্ধ হতে পারবো। তাই আমরা কমার্সের একটা ভাষা রয়েছে যে নো ফুল রিস্ক, নো রিস্ক নো গেন। আমি এখানে একটা শব্দ জুড়ে দিয়েছি, নো ফুল রিস্ক নো ফুল গেন। কিন্তু ফুল রিস্কটা আমরা কারা নেব? এমএলএম চিন্তা ভাবনা থেকে যাদের আমাদের সর্বস্ব খুইয়েছি, তারা তো সেই চিন্তা চেতনাটা রাখলে আমরা ফুল রিস্ক নিলে দেউলিয়া হয়ে, সর্বশান্ত হয়ে মাটিতে মিশে যাব। আমাদের মস্তিষ্কের উন্নতি সাধন করার মধ্যে দিয়ে চিন্তা চেতনাকে আরো বাড়িয়ে নেওয়ার, কারণ এটা কিন্তু চাল ডাল তেল নুনের ব্যবসা নয়। পৃথিবীর সর্বোচ্চ টেকনিক্যাল বা সায়েন্স বা বিজ্ঞান সমৃদ্ধ, এআই টেকনোলজি সমৃদ্ধ আর্ট আমাদের টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলো, যেগুলো সায়েন্স ছাড়া কিন্তু সম্ভব নয়। তাই আমাদের চিন্তা চেতনাটাকেও এলন মাস্কের ওই চিপের সঙ্গে সমসাময়িক চিন্তা চেতনার সঙ্গে আমাদের নিউরো ট্রান্সমিটারটাকে কিন্তু বাড়াতে হবে, তা নাহলে কিন্তু আমরা থই পাবো না, আমরা কুল পাবো না। এবং সেই চিন্তা চেতনা সেখান থেকে যদি আমাদের নিউরো ট্রান্সমিটার থেকে সংকেত দেয়,
যদি বলে যে না এত বড় ভিশনারি পার্সন, পৃথিবীতে একটা কনসেপ্ট নতুন যেটা কোনো পূর্বে ছিল না, আর সেই জায়গায় আমরা গাঁটছড়া বেঁধেছি, ঝুঁকি নিয়েছি। কিন্তু কোন ঝুঁকি নিয়েছি? এখানে যদি আমরা হারার তো প্রশ্নই নেই, কারণ নিজে মিস্টার অ্যাশ এদিনও বলে গেছেন ঈশ্বর বা আল্লাহ বা গড ছাড়া, একমাত্র ভগবান ছাড়া কারো ক্ষমতা নেই রোখার। আর আমরা এটা জানি যারা বিশ্বাস করি ভগবান আল্লাহ গডকে, যে সৃষ্টিকর্তা যা কিছু নতুন সৃষ্টি করেন জীবের মঙ্গলের জন্য, মানুষের জন্য, এই পৃথিবীর জন্য। তাই মিস্টার অ্যাশকে বলা হয় যে উনি কিন্তু ডিভাইন প্ল্যানে জন্ম নিয়েছেন। আমরা জানি পৃথিবীর ইতিহাসে যত মুনি ঋষি আউল বাউল সাধু সেন্ট রয়েছেন, তার মধ্যে সর্বোচ্চ এডুকেটেড বলা হয় ঋষি অরবিন্দ ঘোষকে। অবিভক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামী, যিনি ইংল্যান্ডে FRCS IAS ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন, এবং তাকে আলিপুর বোমা মামলায় যে জজ ছিলেন তার ক্লাসমেট ছিলেন, তিনি 1 থেকে 10-এর মধ্যে থাকতে পারতেন না, আর সেই ক্লাসে ফার্স্ট বয় ছিল ঋষি অরবিন্দ, যার জন্য ফাঁসিটা উনিও দিতে পারলেন না। তারপরে সিআর দাসের সওয়াল জবাব তো ছিলই, যার জন্য দ্বীপান্তর দিতে হলো, এবং দ্বীপান্তরে গিয়ে আমরা পেলাম ঋষি অরবিন্দ। তিনি বলছেন, এবং যেখানে সব পূর্ব ঘটিত এবং প্ল্যানিং অনুযায়ী, ডিভাইন প্ল্যান অনুযায়ী সেখানে যোগ দিলেন ফ্রান্সের এক বিদুষী কন্যা, বড় লোকের মেয়ে। তিনি স্বপ্নে দেখলেন যে ভারতবর্ষে যেতে হবে, এবং ঋষি অরবিন্দকে এসে দর্শন করে দেখলেন স্বপ্নে আমি ওনাকেই দেখেছি, শিষ্যত্ব গ্রহণ করলেন, পরবর্তীকালে ভারতবর্ষের পন্ডিচেরির শ্রীমা হিসেবে জগৎ বিখ্যাত হলেন। সেটা আজকে ইতিহাস, আমরা জানি। সেই ঋষি অরবিন্দ বলছেন ডিভাইন প্ল্যান অনুযায়ী মানুষের জন্ম। ইয়েস বন্ধু, আমাদের প্রত্যেকের জন্ম ঈশ্বরের ইচ্ছাতে, আল্লাহ উপরালার ইচ্ছাতে হয়েছে। আমরা যে বলি না সাধন ভজন, সৎ গ্রন্থ পাঠ, সৎ আলোচনা, সৎ গুরুর প্রসঙ্গ, সৎ শিক্ষক, সৎ মানুষের সঙ্গে মেশা, এর মধ্য দিয়ে জেনে নিতে হবে, একটা টাইমে বিবেক বলে দেবে আপনার জন্ম কি জন্য হয়েছে। যেটা মিস্টার অ্যাশ অনেক আগে বুঝে গেছেন, এবং তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তার জীবন কিন্তু উৎসর্গ করে দিয়েছেন মানবতাবাদের জন্য, যে আমার জন্ম হয়েছে মানব কল্যাণের জন্য। তার জন্য আজ থেকে 25 বছর আগে প্রস্তুতি নিয়েছেন, আজ থেকে 5-6 বছর আগে 2018-তে রেজিস্ট্রেশন নিয়ে, তার আগে প্রস্তুতি ফুল নিয়ে, তারপরে নিয়ে কিন্তু ঝাঁপিয়েছেন। ঝাঁপাতে গিয়ে অনেক গ্লিচ আসছে, অনেক সমস্যা আছে, অনেক বিরোধী শক্তি কাজ করছে। তার কারণ আমরা জানি পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত সংগ্রাম হয়েছে, যত বিপ্লব হয়েছে, আসানে কিন্তু হয়নি, সমস্যা এসছে। এবং বলা হয়ে থাকে যে সতের থেকে অসতের শক্তির সাময়িকভাবে পাওয়ারটা বেশি মনে হয়, কিন্তু সত্যের জয় অবশ্যম্ভাবী, শেষ পর্যন্ত সত্যের জয় হয়। আর এই কারণে আমরা জানি যে অনপ্যাসিভ, আর ঠিক এই জায়গা থেকে 1000 পাওয়ার ভোল্ট নিয়ে মিস্টার অ্যাশ বলেন যে একমাত্র ঈশ্বর ছাড়া কারো ক্ষমতা নেই ঠেকানো, কারণ তাকে তিনি মানেন তাই বলেন। আর তিনি এটাও জানেন যে যারা ঈশ্বর বিশ্বাসী তারা কিন্তু আমার শব্দের মানে বুঝে যাবেন, যে হ্যাঁ, অর্থাৎ ঈশ্বরই তো তৈরি করেছেন। তাই অনপ্যাসিভকে বলা হয় ডিভাইন ওয়ার্ক, ডিভাইন প্ল্যান অনুযায়ী মিস্টার অ্যাশের জন্ম। আর অনপ্যাসিভটা ডিভাইন ওয়ার্ক, সেই ডিভাইন ওয়ার্কের মধ্যে কিন্তু আমরা যুক্ত থাকতে পেরেছি। অমৃতের সন্তান আমরা, বিরাটের সন্তান, তাই বিরাটের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি আর্লি বার্ড আমরা গর্ববোধ করি, গর্ববোধ করব, এবং জয় আমাদের হবেই। কারণ আমাদের মধ্যে কোনো রকম চালাকি নেই, কোনো সততা নেই, আছে নিষ্ঠা, অধ্যাবসায়। আমরা পাগল শুনেছি, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা বলেছে এরা পাগল। সাধারণ মানুষের কাছ থেকে আমরা আজকে 3 বছর ডিটাচ হয়ে গেছি, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া বন্ধ হয়ে গেছে। আমরাও কিন্তু একটা গবেষণায় সাথ দিচ্ছি সময়ের সঙ্গে, আমরা টাইমটাকে এখানে এক্সপ্লেন করছি, এবং টাইমটা দিচ্ছি বলে টাইমটা ইনভেস্ট করছি। তাই আমরা ইনভেস্টার। যে পয়সা দিয়ে পেয়েছি সেটা সামান্য, হাতের ময়লা সামান্য, সে যায় আমি যাব না, কিন্তু আমরা সময় দিয়েছি, ধৈর্য দিয়েছি, আর দিয়েছি বলে আজকে এখনো পর্যন্ত আমরা 100-150 যাই আসুক না কেন আমরা কিন্তু সমৃদ্ধ হচ্ছি বন্ধু। তাই ঝুঁকি না নিলে, এই কমার্সের যে কথাটা বলছিলাম যে নো রিস্ক নো গেন, সেখানে আমি যুক্ত করলাম নো ফুল রিস্ক নো ফুল গেন। কিন্তু এই ফুল রিস্কটা নেওয়ার জন্য আপনার কিন্তু চিন্তা চেতনাকে উন্নত করতে হবে, আপনার ইডিওলজিটাকে আরো উন্নত করার মধ্য দিয়ে। কারণ শুধু আপনার সিদ্ধান্ত শুধু আপনার উপরে দাঁড়িয়ে নেই, আপনার সিদ্ধান্ত দাঁড়িয়ে রয়েছে আপনার ভবিষ্যৎ প্রজন্ম, জেনারেশন আফটার জেনারেশন।
সেই জায়গা থেকে আমরা যারা অনপ্যাসিভে আসার সৌভাগ্য এবং সিদ্ধান্তটা নিয়েছিলাম তারা সঠিক জায়গায় ছিলাম। আজকে আমরা প্রত্যেকেই আমাদের ইনভাইটারকে আমরা শ্রদ্ধা জানাবো, কিন্তু যে ইনভাইটাররা আমাদের খবর রাখে না, দরকার নেই, গালাগালিও দরকার নেই, প্রশংসারও দরকার নেই। জাস্ট আমাদের একমাত্র টার্গেট, আমরা যদি ফেথফুল থাকি মিস্টার অ্যাশের প্রতি থাকবো, কারণ উনি যে প্ল্যানে এটাকে নিয়ে এসছেন তারপরে প্রয়োজন অনুযায়ী সেই প্ল্যানগুলোকে মাঝখান থেকে হটিয়ে দিয়েছেন। এটার উদ্দেশ্যই ছিল উনি আমাদের মতো সাধারণ মানুষের সঙ্গে মিশতে চান, আমাদেরকে ওনার এই বৃহৎ কর্মকাণ্ডে দরকার। কারণ সাধারণ মানুষের মধ্যেই ঘুমিয়ে রয়েছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। সেই পিতাকে সেই শিশুর অন্তর থেকে যদি জাগরিত করা যায়, তাদের দিয়ে কিন্তু এক একটা প্রত্যেকেই আমরা এক একটা কিন্তু মানে অ্যাটম বম, অ্যাশ বম বলা হয় প্রত্যেকে, আপনারা এখানে আমরা যারা আছি। কারণ দেখুন আজকে কিন্তু ওই বন্দুক, গুলি, পারমাণবিক বোমা, অ্যাটম বোমা এইগুলো কিন্তু আর বোমা নয়। সব থেকে বড় বোমা হচ্ছে মগজাস্ত্র। পৃথিবীর সর্বোচ্চ অস্ত্র হচ্ছে মগজাস্ত্র। এই মগজাস্ত্রটাকে কিন্তু কাজে লাগিয়েই আজকে একদম সুন্দর একটা নতুন আলাদা রুট, একটা নিউ শেপ পৃথিবীতে দিতে চলেছে অনপ্যাসিভ। যে যুগের নাম হবে অনপ্যাসিভিয়ান এরা, যে অর্থনীতির নাম হতে চলেছে অনপ্যাসিভিয়ান ইকোনমি। আর ব্যক্তিগতভাবে আমি বলে থাকি, সম্পূর্ণ দায় আমার, আমি যতটুকু বুঝেছি অনপ্যাসিভকে সেই জায়গা থেকে বলি, আগামী দিনে, আগামী 10 বছর লাগতে পারে, 20 বছর লাগতে পারে, কিন্তু আজকে এখানে যারা 20-30 বছরের আমাদের বন্ধুরা আছেন তারা আগামী দিন দেখবেন, আমি থাকবো না সেদিন, কারণ সে ততদিন পর্যন্ত টানার শারীরিক কন্ডিশন, বয়স আমার নেই। কিন্তু আপনারা দেখতে পারবেন সারা পৃথিবীর যুব সমাজ, সারা পৃথিবীর শিক্ষিত সমাজ বলবে যে ধর্ম একটাই হোক, মানবতাবাদ। কারণ সমস্ত পশুর ধর্ম যদি হয় পশুত্ব, তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষের ধর্ম হোক মানবতা। আর সেই মানবতার কাজটাই অনপ্যাসিভ নিষ্ঠার সঙ্গে 2018 সাল থেকে প্র্যাকটিক্যালি শুরু করে দিয়েছে। তার জয়যাত্রা শুরু হয়েছে 2030-35 গিয়ে যখন চরম চতুর্থ শিল্প বিপ্লবের ফ্ল্যারিশ হবে, উন্মোচন হবে, তখন মধ্য গগনে কিন্তু একদম ঘেঁটি ধরে অর্থাৎ স্টিয়ারিংটা ধরে বসে থাকবে অনপ্যাসিভ। অনপ্যাসিভ ছাড়া মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ভাবাই যাবে না। খুব শিগগিরই আসতে চলেছে এবং তার চরম ফ্লারিশ 2-5 বছর তো টাইম দিতেই হবে বন্ধু। আর আমরা যারা থাকবো তারা নিশ্চয়ই দেব, যারা থাকবো না তারাও শান্তিতে আমরা পৃথিবী ছেড়ে যেতে পারবো। যারা গেছেন তারাও, যারা দূরদৃষ্টি সম্পন্ন, আমার বিশ্বাস তারাও যে হে ঈশ্বর, হে আল্লাহ, আমাকে আজকে তুমি নিয়ে গেলে, কিন্তু পৃথিবীতে যারা থাকলো আমার সন্তান সহ পৃথিবীর সমস্ত সন্তানরা যাতে অনপ্যাসিভের এই মঙ্গলময় যোগসূত্রের সঙ্গে যুক্ত থেকে আগামী দিনে তারা কিন্তু পৃথিবীকে একটা নতুন শেপ দিতে পারে, মিস্টার অ্যাশ মুখার্জি স্যারের স্বপ্নকে সফল করতে পারে। সাথে সাথে আমাদের ছোট ছোট যে স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো তো পূরণ হবেই, পাশাপাশি একটা ঐতিহাসিক ভাবে নিজেদেরকেও হিস্ট্রি ক্রিয়েট করার মধ্য দিয়ে আমরাও যাতে দাগ রেখে যেতে পারবো। আমি বিশ্বাস করি পৃথিবীর সমস্ত দর্শন, সমস্ত সায়েন্স, সমস্ত ইডিওলজি মিস্টার অ্যাশ গুলে খেয়েছেন। তাই তিনি আজকে ভারতবর্ষ সহ এশিয়া মহাদেশের প্রতি তার একটা ফেথ আছে, যার জন্য বিভিন্ন গবেষণাগার, বিভিন্ন আমাদের সবাই কোম্পানির যে টেক ইয়েগুলো, ল্যাবরেটরি গুলো ভারত সহ শ্রীলঙ্কা, আমাদের কি বলে ব্যাংককে, মানে সিঙ্গাপুরে, বিভিন্ন জায়গায় এশিয়া মহাদেশের এই জোনগুলোতে তিনি বিশ্বাস করেছেন, কারণ তিনি স্টাডি করে দেখেছেন কোথায় কি করা যায়, ভবিষ্যৎ পরিকল্পনা। কারণ সারা পৃথিবীর সমস্ত মানুষকে নিয়ে আমরা চলবো, উগান্ডা থেকে একদম নেপাল, শ্রীলঙ্কা থেকে চলে যাবে একদম পুরো আমেরিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া, সমস্ত সারা পৃথিবীর 200+ দেশের কর্মকাণ্ড। তাই সময় দিতে হবে। আর আমাদের মগজাস্ত্র আমরা চিন্তা চেতনা দিয়ে, কারোর কথাই নয়, এখানে আপনার আইডিটা একমাত্র টার্মিনেট হতে পারে যদি আমি আনএথিক্যাল কর্ম করি, এবং সেটা মিস্টার অ্যাশের নির্দেশেই হবে। আর যদি আমি এথিক্যালি থাকি, আমার নিজেদের শেষ শোণিত বিন্দু, শেষ রক্তবিন্দু যদি আমি মনে করি অনপ্যাসিভে দিয়ে যাব, অনেকেই আছে এখানে অনপ্যাসিভিয়ান পাগল, আমাদের এমডি সিরাজুল ইসলাম স্যার সহ অনেকেই আছেন। আমাদের মতো যারা এই ধরনের ফাউন্ডাররা আছেন তাদের কোনোদিনও অপকার বা অমঙ্গল কেউ করতে পারবে না, কারণ স্বয়ং সৃষ্টিকর্তাও দেখছে যে অ্যাশের বিশ্বস্ত সৈনিক হওয়ার জন্য কারা এগিয়ে রয়েছে। তাই সেই দিন কিন্তু আমরা শেষ হাসিটা আসবো, আর সেটা খুব বেশি দূরে নয়, মেবি 1 সপ্তাহ 2 সপ্তাহ। আসলে এই যে আমরা অনেকে বলে থাকি বোম ফাটবে, অমুক ফাটবে, কিন্তু আমরা আমাদের কোম্পানিতে এই কথাটাও শুনেছি, টপ টপ টপ
হাজার হাজার টপ রয়েছে, সবে 10টা 20টা বা 30টা টপ হয়েছে। আগামী সপ্তাহে যেটা আসতে চলেছে সেটাও আমার ব্যক্তিগত মতামত একটা নতুন টপ। এরকম হাজার টপ আসবে, তাই একটা টপ পেলে আমরা ভালো। যেমন ধরুন এখানে যদি বলা হয় যে আজকে আমার বাবা আমাকে 50 টাকা দিয়ে বললো যে আইসক্রিম খা, আমি আইস চেয়েছিলাম, দিল, খেলাম। কালকে আমি চেয়েছিলাম, বাবা বললেন না আজকে পয়সা নেই বাবা, পরের দিন দেবো। দিলে ভালো, না দিলেও বাবা কি অন্য কিছু বলা যাবে? বাবা বাবাই। তাই মিস্টার অ্যাশ, ভগবান বা ভগবানের স্নেহধন্য যারা রয়েছেন মহামানব, তারা প্রত্যেকেই যে কোয়ালিটি, সেই কোয়ালিটি মানব কল্যাণের জন্যই। সেই ডিভাইন প্ল্যানিং এ ম্যাচ করবে কিনা আমার চিন্তা চেতনা, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমি পারলাম না এত বড় একটা বৃহৎ পরিবারে যুক্ত থাকতে, এত বড় একটা চম্বুকের সঙ্গে একটা আলপিন হিসেবে নিজেকে যুক্ত রাখতে। সেই ব্যর্থতা সম্পূর্ণভাবে আমার ব্যর্থতা যদি অন্য কাউকে চাপিয়ে দিই সেটা হবে বেইমানি, আর সেই বেইমানির বিচার হবে ওপরে। মানুষ যা দেখতে পারবে না, কিন্তু উপরওয়ালা দেখতে পাবে। তাই প্রত্যেকেই স্বচ্ছতার সঙ্গে, সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে আমাদের থাকবো। আর থাকবো এই কারণেই যে আমাদের কিন্তু আমরা এসেছি জয় করার জন্য। ইনিট টু উইনিট। আমরা যখন এসে গেছি তখন যদি জাস্ট যুক্ত থাকি তাহলেই কিন্তু আগামী দিনে আমরা বিশ্ব জয় করব। কার সাথে? বৃহৎ কোম্পানির সাথে। যে কোম্পানির সেনাপতি মিস্টার অ্যাশ মুফারে স্যার, সর্বাধিনায়ক, তাকে আমরা আমাদের এই মিশন সাকসেস ফ্যামিলির মঞ্চ থেকে স্যালুট জানাই, অভিবাদন জানাই প্রতিদিন, প্রতি মুহূর্তে। আর ওপরওয়ালার কাছে প্রার্থনা করি তার পরিবার, টেক টিম সহ সারা পৃথিবীর সমস্ত অনপ্যাসিভিয়ান কর্মী এবং ফাউন্ডারদের সার্বিক কুশল করার মধ্য দিয়ে আমাদেরকে সত্যি সত্যি হিস্ট্রি ক্রিয়েট করার সুযোগ দাও প্রভু। সময় যে নাই, তাই বলি ভাই, অনপ্যাসিভিয়ানদের জীবনে ওয়েবনারের বিকল্প নাই। আর পরিশেষে আরেকটা কথা বলবো, যার যেমন ভাব তার তেমন লাভ। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাদের জ্যোৎস্না দফাদার ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি খুব সুন্দরভাবে বলে গেলেন, সত্যিই অসাধারণ। আপনাকে যতই শুনি ততই কিন্তু আমরা মুগ্ধ হয়ে যাই। যাই হোক, আমি আরো একজন ডেডিকেটেড স্যার, আমাদের সবার প্রিয়, আমাদের মেন্টর, আমাদের সজল কুমার সিংহ রায় স্যারকে ওয়েলকাম করছি। স্যার ওয়েলকাম, আপনি আসুন এবং আপনি আপনার সুমূল্যবান বক্তব্য আমাদের এই ওয়েবিনারে তুলে ধরুন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। সবাই আনমিউট করে ওয়েলকাম করবেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম, 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 ওয়েলকাম স্যার, ওয়েলকাম, ওয়েলকাম স্যার, ওয়েলকাম, সজল কুমার সিংহ ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম স্যার। মোস্ট ওয়েলকাম স্যার। অসংখ্য ধন্যবাদ উপস্থিত সকল ফাউন্ডিং মেম্বার সহ আজকের হোস্ট আমাদের জ্যোৎস্না দফাদার ম্যাম, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশনে। আর ইভিনিং সেশন এর আজকের টপিকটাও কিন্তু দুর্ধর্ষ টপিক, এবং এই টপিকের উপরে আমরা বলবো প্রত্যেকেই অল্প অল্প করে যদি বলি, নিশ্চিতভাবে আমরা অনেকেই কিন্তু বলতে পারবো এই টপিকের উপরে। কারণ এই টপিকটা এমন একটা টপিক, যে টপিকের যে ফার্স্ট পার্ট, সেই পার্টে আমরা আছি। অর্থাৎ ইফ ইউ রিস্ক নাথিং ইউ রিস্ক এভরিথিং। তো আমরা নাথিং নয়, আমরা অবশ্যই রিস্ক মনে করি, বিশ্বাস করি, ভরসা করি, যাই করি আমরা কিন্তু অনপ্যাসিভলি কিন্তু সেটা করেছিলাম। তো সেকেন্ড পার্ট যেটা আছে, ইউ রিস্ক এভরিথিং, অর্থাৎ যদি রিস্ক না নেওয়া যায় তাহলে কিন্তু জীবনের রিস্ক কিন্তু থেকে যায়। রিস্ক মানে কি? যে কোনো রিস্ক মানে কি? আপনি কাঁটার দেখছেন, আপনি কাঁটার মধ্যে ঝাঁপ দিতে বলছেন, সেই রিস্কের কথা বলা হচ্ছে না। যে কোনো আমরা জীবনে যখন ছোট থেকে বড় হয়েছি, আমরা যদি বলি যে জীবনে যদি রিস্ক না নেওয়া হয় তাহলে কিন্তু কিছুই আমরা করতে পারতাম না। আমরা জীবনে অনেক অনেক রিস্ক কিন্তু নিয়েছি ছোটবেলা থেকেই, তাই না? তো ছোটবেলা থেকে রিস্ক নিয়েছি, আর আমাদের দেখেছি আমরা আমাদের জীবনে যে রিস্ক যদি না নেওয়া যায় তাহলে কিন্তু মানুষ কি হয়, সাকসেস কিন্তু পায় না। আমরা জীবনে অনেক মানুষকে দেখেছি, বিল গেটসকে দেখেছি, আম্বানিকে দেখেছি, নিশ্চিতভাবে আমরা কিন্তু আমাদের রতন টাটাকে দেখেছি, এবং সর্বোপরি আমরা জানি মিস্টার ধোনিকেও কিন্তু দেখেছি। আজকের ধোনি কিন্তু ধোনি হতে পারতেন না যদি সেই দিন রিস্ক না নিতেন, যে ট্রেনের টিকিট কালেক্টর থেকে সেই চাকরি ছেড়ে দিয়ে সে যদি ক্রিকেট জগতে না আসতেন, তাহলে কি হতো?
ক্রিকেট জগতে আসতে হলো চাকরি ছেড়ে দিয়ে। যদি ক্রিকেট জগতে তিনি সাকসেস না পেতেন তাহলে কি হতো? তাহলে চাকরিটাও যেত, তাহলে একটা করুণ অবস্থা কিন্তু হতো, তাই না? তো সেই জায়গা থেকে তিনি কিন্তু রিস্ক নিয়েছিলেন বলেই কিন্তু আজকে MS ধোনিতে কিন্তু তিনি পরিণত হয়েছেন। আজকে বিশ্বব্যাপী মানুষ কিন্তু তাকে চেনে, তাই না? এবং তার লাইফস্টাইল সম্পর্কে তো আমরা অনেকেই জানি, ইয়াং জেনারেশন বিশেষ করে, যে আমরা দেখতে পাই তার বাড়িতে কোন ধরনের মোটর বাইক তার কাছে নেই। দামি দামি একদম লেটেস্ট মডেল সমস্ত বাইকের সম্ভার তার কাছে কিন্তু আছে। তিনি বাইক সংগ্রহ করতে ভালোবাসেন। তো এটা তো এমনি এমনি হয় না। আপনি কোথায় সংগ্রহ করতে পারছি? আপনি একটা বাইক কেনার অর্থ জোগাড় করতে পারছি না, যার কাছে কিন্তু তার রিল্যাক্সের জন্য, আনন্দের জন্য, তার ইচ্ছার জন্য সে কিন্তু একটা অত সুন্দর একটা নিজের বাড়িতেই একটা গ্যারেজ তৈরি করে ফেলেছে, যেখানে কিন্তু প্রচুর মডেলের বাইক। শুধু তো বাইক দিয়ে বললাম, বাকি লাইফস্টাইল তো নিশ্চিতভাবে বুঝতে পারছেন। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা জীবনে সাকসেস যারা পেয়েছে তাদের কিন্তু জীবনের কাহিনী, তারা কিন্তু রিস্ক না নেওয়া হয়নি। রিস্ক মানে কি? ডিসিশন নেওয়া। আপনি যে ডিসিশন নিচ্ছেন সেটা যে 100% সাকসেস হবে তার গ্যারেন্টি নাও থাকতে পারে, বাট আপনি কিন্তু রিস্ক নিয়েছেন। আপনি কিন্তু আপনার ইচ্ছাকে বদলেছেন, আপনার মানে কি বলবো, সিদ্ধান্ত কিন্তু আপনি নিতে পেরেছেন। এটাকেই বলবো রিস্ক। যদি রিস্ক না নেন তাহলে কি হবে? সাকসেসের গল্প নেই। কিন্তু রিস্ক নিলে পরে সাকসেসের গল্প থাকলেও থাকতে পারে। আমি রিস্কই নিলাম না, তাহলে সাকসেস কি? আর আমি যদি রিস্ক নিই, সেটা যদি কৃতকার্য হয়, সেটা কিন্তু আপনাকে সাকসেসের দিকে কিন্তু নিয়ে যাবে। আমরা ছোটবেলা থেকেও দেখেছি জীবনে একটা মানুষের চলতে চলতে তো পড়ে যায়, তো সে মানুষটা তো হামাগুড়ি দিয়ে হাঁটতে পারে। হামাগুড়ি দিয়ে পড়লে পরে কি হবে? তার পড়ে গেলে ভেঙে যাওয়াটা কিন্তু কম হবে। যদি হাঁটতে থাকে তাহলে কিন্তু হবে, রিস্ক থাকবে। তাহলে আপনি হাঁটছেন, আপনি হামাগুড়ি দিয়ে হাঁটছেন না কেন? নিশ্চিতভাবে আপনি কিন্তু সাকসেস হয়েছেন। আপনি বারবার পড়ে গিয়েও কিন্তু আপনি দাঁড়িয়ে উঠেছেন, দেন আপনি কিন্তু হাঁটতে শুরু করেছেন। একটু আগেই কিন্তু গল্প বলছিলেন আমাদের জ্যোৎস্না দফাদার ম্যাম, যে পেঙ্গুইনের মাকে দেখে তারা উৎসাহিত হয় যে ডানা মেলে আমাকে উঠতে হবে। তো বিষয়টা তাই, সেখান থেকে আমরাও কিন্তু শিক্ষা পেয়েছি। আজকে প্রচুর মানুষ আমরা আছি, মোটরসাইকেল কি সাইকেল চালাতে গিয়ে পা কেটে গেছি, সেই কাটা দাগ আজ অব্দি আমাদের পায়ে আছে। তবে কি আমরা সাকসেস হয়নি? হ্যাঁ, সাইকেল থেকে আমরা মোটর বাইক, সেখানেও আমরা অ্যাক্সিডেন্ট করেছি। ফোর হুইলার যদি কেউ চালিয়ে থাকেন, আমি যেমন চালিয়েছিলাম প্রথম যখন, তখন আমি একই দিনে 3টে গাড়িতে ধাক্কা মেরেছিলাম। একটা ফোর হুইলার, একটা ভ্যান, আর একটা রিক্সা। ঠিক আছে? তো সেখান থেকে কি আমি ছেড়ে দিয়েছিলাম? না, ছাড়িনি। যে প্রথম দিন বা দ্বিতীয় দিন ছিল সম্ভবত। তো সেখান থেকে কি শিখিনি? ডেফিনেট শিখেছি। তো সেই জায়গা থেকে রিস্ক কিন্তু আমরা নিয়েছি, স্টিয়ারিং কিন্তু ধরেছি, জানি যে এটা কিন্তু প্রথম দিন আমি পারবো না সামাল দিতে, কিন্তু ধীরে ধীরে বাধা পেতে পেতে আজকে কিন্তু সেই জায়গাতে এসেছে। সেই জায়গাতে সেরকমই তাই, যে রিস্ক না নিলে কিন্তু মানুষ সফল হয় না। সব রিস্ক সাকসেসফুল হবে তা কিন্তু নয়, কিন্তু কোনো রিস্ক না নেওয়াটা কিন্তু হচ্ছে আনসাকসেসফুল, তাই না? রিস্ক নেওয়াটাই হচ্ছে কিন্তু সাকসেসের ছোঁয়া কিন্তু আছে। আর রিস্ক না নেওয়াটা মানে হচ্ছে আপনি হার মেনে নেওয়া নিজের জীবনের কাছে, তাই না? তো রিস্ক তো অবশ্যই কিন্তু আমাদেরকে নিতে হয়েছে। তাহলে সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যেদিন, যে অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার হব, প্রচুর মানুষ কিন্তু রিস্ক নেয়নি। তাহলে তাদের অবস্থান আর আজকে আমাদের অবস্থানটা ভাবুন। তারা আজকে কোনো মতে তারা বলতে পারবে যে তারা আমাদের মতো সাকসেস পাবে? আমাদের সাকসেসটা কি সেটা হয়তো আমরাও এখনো পর্যন্ত সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি, বাট যদি মূল্যায়ন ঠিকঠাক করতে পারি তাহলে আমরা কিন্তু সেই সাকসেসফুল ম্যান, যেটা এখন অনুমান না করতে পারলেও আপনি আগামী 1 বছর 2 বছর পর অনুমান করতে পারবেন যে সত্যিই আমরা ভাগ্যবান, বা সত্যিই আমরা রিস্ক নিয়েছিলাম। রিস্ক মানে কি? সিদ্ধান্তটাই রিস্ক। অজানা পথে আপনি যাত্রা দিচ্ছেন, সেটাই হচ্ছে রিস্ক। আজকে মিস্টার অ্যাশ যে রিস্কটা নিয়েছিলেন, এটাও কিন্তু একটা রিস্ক, যে এত মানুষকে নিয়ে, গোটা পৃথিবীকে নিয়ে আমি চলবো, বিভিন্ন প্রসেসিং যা যা একটু আগে শুভেন্দু সরকার স্যার বললেন, আমি তার পুনরাবৃত্তি করবো না, আমরা জানি সেটা, শুনেছি সেটা, আবারও শুনলাম তার মুখ থেকে। তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে যে বাধা, এই বাধাটা কিন্তু কখনো উনি ভেবেছিলেন যে এতগুলো বাধা আসতে পারে, তার প্রিপারেশন তার ছিল। বাধা নিতে নিতে অনেক বাধা এসছে যেটা তার এক্সপেকটেশনের বাইরে, সেটাকে কিন্তু অতিক্রম করে যাচ্ছে। বাট উনি কিন্তু রিস্ক নিয়েছিলেন কিসের জন্য? ওটা পৃথিবীর হিউম্যানিটি আপলিফমেন্ট করার জন্য। এই যে আপলিফমেন্ট করার যে রিস্ক, এই রিস্কটা কিন্তু নেননি
মিস্টার অ্যাশ মুফারি ছাড়া আজ অব্দি পৃথিবীর ইতিহাসে যত বড়ই তাবড় তাবড় কোম্পানি বলুন, জায়ান্ট কোম্পানি বলুন, বিশেষ মানুষ বলুন, তারা নিতে পারেনি। সেটা কিন্তু নিয়েছে কিন্তু মিস্টার অ্যাশ, যার জন্যই কিন্তু আজকে সাকসেসের ছোঁয়াটা, সাকসেসের মনোভাবটা কিন্তু অনেক বড়, যেটা কেউই কিন্তু এত বড় রিস্ক যেমন নেয়নি, কেউই কিন্তু এত বড় সফলতাও কিন্তু তারা কিন্তু পায়নি। আজকে আমরাও আমাদের যাত্রাপথে, আমাদের জীবন জীবিকা অর্জনের ক্ষেত্রে আমরাও কিন্তু দেখেছি ছোট ছোট রিস্ক কিন্তু আমাদেরকেও নিতে হয়েছে, ছোট ছোট সাকসেস আমরা আমাদেরও জায়গা থেকে কিন্তু পেয়েছি। আপনারা প্রত্যেকেই পেয়েছেন, প্রত্যেকেই। যে 2 টাকা 5 টাকা 10 টাকা 1000 10,000 20,000 ইনকাম করেছেন, সেও তো কোনো না কোনো ভাবে রিস্ক নিয়েছেন। আমি একটা দোকানে কাজ করব, সেই সিদ্ধান্ত নেওয়াটাও একটা রিস্ক, যে আমি সেখানে কাজ করতে পারবো কি পারবো না, আমার দ্বারা হবে কি হবে না। এটা যদি আমরা আগে ভাবতাম তাহলে কি আমরা কাজ করতে পারতাম? হাঁটলে পরে পড়ে যাব, ভাবলে পরে কি আমরা হাঁটতে শিখতাম? সাইকেল চালালে পরে পড়ে যাব, তাহলে কি আমরা শিখতে পারতাম? হ্যাঁ, করবো জেনেও কিন্তু আমরা সেটাকে কিন্তু ওভারকাম করেছি, যে না আর সবাই পেরেছে, আমি কেন পারবো না। সেম ভাবে আজকেও কিন্তু আমরা এখানে মিলিত হয়েছি। আজকে 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার আমরা প্রত্যেকের জীবনে কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই সিদ্ধান্তটাকে কিন্তু আমরা রিস্ক বলবো। যদি যারা নেয়নি, আজকে ভাবুন যে তারা, হ্যাঁ, যে তারা তাহলে কি করেছে, তারা রিস্ক ভেবেছে এটাকে। যে 8-10টা কোম্পানি তার যে জীবনের অভিজ্ঞতা তার সাথে কিন্তু ম্যাচ করে দিয়ে তিনি কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন এত বড় বিউটিফুল, এত সুন্দর একটা অর্গানিক সিস্টেমে তৈরি হওয়া একটা কোম্পানি তারা কিন্তু নলেজেই নিতে পারেনি, তারা ভাবতেই পারেনি, যার জন্য তারা কিন্তু নো রিস্ক। তো নো রিস্ক মানে কি হবে? নো গেইন। আপনি রিস্ক নেবেন না, আপনি গেইন করবেন না। আপনি রিস্ক নেবেন, বাধাপ্রাপ্ত হবেন, আবার উঠবেন, আবার চলবেন, এই চলতে 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 কিন্তু আপনি আপনার মানে লক্ষ্যে কিন্তু আপনি কিন্তু পৌঁছবেন। যার জন্য উইদাউট রিস্ক জীবনে কখনো কোনো সাকসেস হয়নি, আর আগামীতেও হবে না। যে কোনো, আপনি একটা মুদিখানার দোকান খোলার সিদ্ধান্তটা আপনার কাছে প্রথমত একটা রিস্ক। আপনার নিশ্চিতভাবে কেউ না কেউ বলেছে সিদ্ধান্ত নিচ্ছিস, পাশের দোকানটাতে এত চলে, তোরটা কি চলবে? যে কোনো আপনি সিদ্ধান্ত যেটা নিয়েছেন, আপনি যেমন পড়াশোনা করেছেন, সায়েন্স নিচ্ছিস, পারবি তো চালাতে, তোর বাবা মা এফোর্ড করতে পারবে তো, নিয়েছেন, সাকসেসফুলি তারা কিন্তু আজকে সেই জায়গা থেকে পেয়েছে। তাই বিষয়টা এটা, প্রতিটা জায়গায় হচ্ছে সিদ্ধান্তটাই হচ্ছে রিস্ক। সিদ্ধান্ত মানে কি, আমরা অজানা অচেনা জায়গাতে, অজানা অচেনা পথে আমরা কিন্তু পাড়ি দিতে যাচ্ছি। আজকে 3 বছরের, 4 বছরের, 6 বছরের যে যাত্রা, সেই যাত্রার প্রথম দিন সিদ্ধান্ত নেওয়ার পর, একটু আগে শুভেন্দু সরকার স্যার বললেন, বহু মানুষ বহু কথা কিন্তু বলেছে, বহু মানুষ কিন্তু হয়তো আমাদেরকে পাগল বলেছে, বাট আলটিমেট পাগল কারা সেটা প্রমাণিত হবে আর কয়েকটা দিন, কয়েকটা মুহূর্ত পরেই। একটা ছোট গল্প বলবো। একটা দেশে একটা রাজা, সে তার শিকার করার জন্য 1 মাসের জন্য সে কিন্তু তার রাজ্য ছেড়ে রাজ্যের অন্য জায়গায় সে কিন্তু পাড়ি দিচ্ছে তার সৈনিকদের সঙ্গে করে। ইন দ্য মেন টাইম তিনি তার সভার 3 জন ব্যক্তিকে ডেকে পাঠান, এবং 3 জন ব্যক্তিকে ডেকে পাঠিয়ে প্রথম জনকে ডাকে তার নাম ধরে, এবং তাকে একটা স্বর্ণ মুদ্রা দেয়। দ্বিতীয় আরেকজনকে ডাকে এবং তাকে ডেকেও কিন্তু তার হাতে 3খানা স্বর্ণ মুদ্রা দেয়। তৃতীয় জনকে ডাকে, তাকে ডেকে কিন্তু তার হাতে 5খানা স্বর্ণ মুদ্রা দেয়, এবং এই স্বর্ণ মুদ্রা দিয়ে তাদেরকে বলে যে আমি থাকবো না, বর্তমানে তোমরা তোমাদের মতো করে রাজ্যকে চালিও, দেখভাল করো, আমাদের অন্দরমহলে যে সমস্ত প্রয়োজনীয়তা আছে সেগুলো তোমরা দেখাশোনা করো, আর পারলে তুমি তোমার মতো করে ইউটিলাইজ করতে পারো তোমার এই কয়েনগুলো, অর্থাৎ মুদ্রাগুলো। তো সচরাচর তারা 3 জন এসে তাদের প্রথম জন 1টা, দ্বিতীয় জন 3টে, এবং চতুর্থ জনকে 5টা, তৃতীয় জনকে 5খানা স্বর্ণ মুদ্রা দিয়ে রাজা কিন্তু তার গন্তব্যস্থলে চলে যায়। পরবর্তীতে রাজা যখন দেশে ফিরে আসে, এবং ফিরে আসার পর দেখে সবকিছু ঠিকঠাক, সবকিছু ওকে, সে খুশি হয়েছে 3 জন ব্যক্তিকে কিন্তু ডাকে, এবং ডেকে বলে, ডেকে তৃতীয় জনকে কিন্তু প্রথমে ডাকে। প্রথমে তৃতীয় জনকে ডাকার পর তৃতীয় জন এসে তাকে বলে যে তোমাকে যে স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম 5খানা, তো তুমি আমাকে ফেরত দাও, কতটা তুমি খরচা করেছো, কতটা তুমি রেখেছো। সে কিন্তু 5টা স্বর্ণ মুদ্রা পেয়েছিল, তাকে রাজামশাইকে সব খরচা টর্চা এটা ওটা করে সে কিন্তু রাজামশাইকে 10খানা স্বর্ণ মুদ্রা দিয়েছে। রাজামশাই তো বুঝতেই পেরেছে যে 5 থেকে 10 করেছে মানেই কিন্তু সেটাকে ইউটিলাইজ করেছে, ব্যবহার করেছে, সেটাকে বাড়িয়েছে তার বুদ্ধি দিয়ে। দ্বিতীয় জনকে ডেকেছে, দ্বিতীয় জনের কাছে 3খানা দেওয়া হয়েছিল, সে কিন্তু 5খানা স্বর্ণ মুদ্রা রাজামশাইকে এসে ফেরত দেয়। রাজামশাই সচরাচর বুঝেই যায় যে এও তো এটাকে ইউটিলাইজ করেছে সুন্দরভাবে, এবং
যে একখানা স্বর্ণ মুদ্রা যাকে দেওয়া হয়েছে তাকে এবার ডাকা হয়েছে। সে তখন এসেছে, সে তখন বলছে যে স্বর্ণ মুদ্রাটা মানে তোমাকে দেওয়া হয়েছে, তুমি হিসাবটা দাও। সে তখন বলছে যে ঠিক আছে রাজামশাই, আমাকে একটুখানি সময় দিন, আমি আসছি। সে চালাচ্ছে একটু পরেই 5 মিনিট 7 মিনিট পর সে কাদা মাখা হাতে একখানা কয়েন এসে রাজামশাইয়ের হাতে দেয়। যে তোমার এটি কি ব্যাপার, তোমার হাতে পায়ে কাদা কেন? যে রাজামশাই, আপনি যেদিনকে আমাকে কয়েনটা দিয়ে গেছিলেন, সে কয়েনটাকে কিন্তু আমি মাটির তলাতে কিন্তু সযত্নে কিন্তু পুরে রেখেছিলাম, একটাই কারণে, যদি ফেরত না দিতে পারি, আমি যদি ব্যবহার করি তাহলে কি হবে, ওই জন্য আমি রাজামশাই মাটির তলে পুঁতে রেখেছিলাম, আপনি আসলে আপনারা ফেরত দেবো, সযত্নে রেখেছিলাম। তো রাজামশাই কি বললেন, ঠিক আছে, ওকে ওকে, সব ঠিক আছে। যে একটা স্বর্ণ মুদ্রা যাকে দিয়েছিল, যে একটা স্বর্ণ মুদ্রা মাটির তলায় রেখে ফেরত দিয়েছিল, তার কাছ থেকে স্বর্ণ মুদ্রাটা নিয়ে সে কিন্তু দিয়ে দিল কাকে, দিয়ে দিল কিন্তু 5 থেকে 10 খানা মুদ্রা যে তৈরি করেছে, অর্থাৎ তৃতীয় ব্যক্তি, তাকে কিন্তু রাজামশাই সে কয়েনটা কিন্তু দিয়ে দিল। তার মানেটা কি, এখান থেকে বোঝা যায় যে সাকসেস পেয়েছে, 5 খানা থেকে 10 খানা করেছে, রাজামশাই তার প্রতি সন্তুষ্টি এবং তার বুদ্ধির বিকাশকে কিন্তু তার সম্মান দিয়ে ওই একখানা কয়েনকে কিন্তু 10 খানা যে করেছে তাকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং বলা হয় যে রাজামশাই কি ব্যাপার, এত অন্যায় কেন করলেন আপনি, আমাকে যে কয়েনটা দিলেন সেটা আবার 10 জন করেছে কয়েন, তাকে 10 খানাই ফেরত দিলেন, সাথে একখানাও ফেরত দিয়ে দিলেন, ওটা আমাকে দিতে পারতেন, এই ধরনের অন্যায় কেন করছেন? তো রাজামশাই বললো যে সঠিক মানুষকে আমি সঠিক মূল্যায়ন করতে পেরেছি, সঠিক মানুষকে আমি কিন্তু এটা দান করেছি, তার জন্য তারই এটা প্রাপ্য। অ্যাকচুয়ালি তাই যে তারাও কিন্তু কি করেছে, রাজামশাই বকবে ভেবে তারা কিন্তু অর্থটাকে রেখে দেয়নি, তারা রাজামশাই সেই অর্থটাকে বৃদ্ধি করা যায় কি করে সেই প্রচেষ্টাই কিন্তু করেছে। তো সব জায়গাতেই সাকসেসফুল ম্যানের কি হয়, গ্রহণযোগ্যতাটা কিন্তু সব জায়গায় থাকে। সাকসেসফুল ম্যানের কি হয়, ইনকাম লেভেলটা কিন্তু সেটা হয়, সাকসেসফুল ম্যানের প্রতি মানুষ কিন্তু আকৃষ্ট হয়, সাকসেসফুল ম্যানকে মানুষ কিন্তু ফলো করে, যার জন্য কিন্তু সাকসেসফুল ম্যানকেই কিন্তু সে মুদ্রাটা কিন্তু দিয়ে দিয়েছে। তো এটাই তাই যে আমরা জীবনে যদি রিস্ক না নিতাম, তাহলে একটা স্বর্ণ মুদ্রাকে একটাতেই রেখে দেওয়া এবং পরবর্তীতে সেটাকেও ছিনিয়ে নেওয়ার মতোই কিন্তু অবস্থান হবে, অর্থাৎ ইজিক্যাল টু 0। আমরা কিন্তু রিস্ক নিয়েছিলাম বলে কিন্তু আমাদের জীবনটাকে 0 থেকে আমরা কিন্তু আজকে 0-তে পরিণত করতে পারছি, কারণ আমরা কিন্তু রিস্ক নিয়েছিলাম। অর্থাৎ রিস্কের অপোজিট অর্থ যদি আমি বলি এই ব্যাপারে, তাহলে সেটাকে বলবো সিদ্ধান্ত। সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা, সিদ্ধান্ত নেওয়ার মানসিক জোর, এটাই ছিল আমাদের কাছে রিস্ক, আর সেই রিস্ক আজকে কিন্তু সাকসেসে পরিণত হয়েছে। তা আমি দীর্ঘায়িত করবো না, টপিকের উপরে আমি ছোট্ট করে আলোচনা করলাম, আপনারা আলোচনা রাখুন। অসংখ্য ধন্যবাদ। ওভার টু জ্যোৎস্না দফাদার ম্যাম, থ্যাংক ইউ। দারুণ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে স্যার কিন্তু আমাদের মধ্যে আজকে টপিকের উপরে আলোচনা করে গেলেন। অসংখ্য ধন্যবাদ, আমাদের কিন্তু বুঝতেও একটুও অসুবিধা হলো না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। তা আমি এই মুহূর্তে সবাইকে বলবো, যে সকল স্যার ম্যাম কথা বলতে ইচ্ছুক তারা কিন্তু হ্যান্ড রাইজ করবেন এবং এখানে এসে কিছু বলবেন। তা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে হ্যান্ড রাইজ করেছেন আমাদের আশিস দাস স্যার। ওয়েলকাম স্যার। ইয়েস ম্যাম, শোনা যায় আমাকে? হ্যাঁ, 100% শোনা যায় স্যার। ওয়েলকাম, কন্টিনিউ। ইয়েস ম্যাম, গুড ইভিনিং। আমাকে ডেকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম। শুভ স্বর্ণালী সন্ধ্যা। এই স্বর্ণালী সন্ধ্যায় আবারও মিলিত হতে এসেছি প্রতিদিনের ন্যায়। আজও ইভিনিং সেশনে মিলিত হতে এসেছি ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে। তাই এই ওয়েবিনারের মূল পথদর্শক এবং হোস্ট এবং আজকের হোস্ট এবং কো হোস্ট এবং অল পার্টিসিপেন্টকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই সকল গ্রেট প্রাউড ফাউন্ডারদেরকে। আমার আগে যে সমস্ত স্যার এবং ম্যামেরা যেভাবে টপিকটা নিয়ে বলে গেলেন, সত্যি অসাধারণ, বলার কিছুই থাকে না ম্যাম, তবুও বলার চেষ্টা করছি। আজকের টপিকটা খুব সুন্দর। আপনি যদি কিছুই ঝুঁকি না নেন, আপনার সবকিছু ঝুঁকিপূর্ণ থেকে যাবে। আমরা প্রথমে ওয়ান প্যাসিভে এসেছি যে কোনো ব্লেসারের হাত ধরে বা যে কোনো প্রান্তের খবর পেয়ে, তবে বেশিরভাগ ফাউন্ডার কিন্তু যে কোনো ব্লেসারের হাত ধরে এসেছি। আমরা যখন ওয়ান প্যাসিভে
খবরটা পেলাম, যে যার সময় মতো করে, কেউ খবর পেয়েছে 18 সালে, কেউ বা 19 সালে, কেউ বা 20-21 সালের মধ্যে, আবার কেউ বা ওয়ান প্যাসিভের ফাউন্ডারশিপটা পেয়েছি একেবারে 11th আওয়ারে। সে যাই হোক, যে যেমন ভাগ্য করেছিল সে সেইভাবে এই অপরচুনিটি খবরটি পেয়ে এবং গ্রহণ করেছিলেন। কিন্তু আমার মনে হয় তখনই আমরা এই ওয়ান প্যাসিভের ঝুঁকিপূর্ণ কাজটি করে ফেলেছিলাম যারা ফাউন্ডারশিপটা নিয়েছিলাম। তাই আজকের এই ওয়ান প্যাসিভ থেকে সমস্ত ঝুঁকিপূর্ণ কাজের ফলস্বরূপ পেতে চলেছি। তাই বলি, সবার জীবনে ঝুঁকি না নিলে জীবন একই পথে দাঁড়িয়ে থাকে। তাই জীবনে কোনো সময় কোনো স্বপ্ন বা বাস্তবকে কিছু বাস্তবে রূপ দিতে গেলে জীবনে ঝুঁকি নিতে হয় মাঝে মাঝে। আমি বিদ্যাসাগরের কথা যদি বলি, উনি তখন কলকাতায় পড়াশোনা করেন, কিন্তু রাত্রে ঘুমানোর মাঝে মায়ের স্বপ্ন দেখেন যে মা ভালো নেই। কিন্তু তিনি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে মেদিনীপুরের বাড়ির দিকে রওনা দেয় সেই গভীর রাতে, এবং পায়ে হেঁটে এবং হাঁটতে হাঁটতে তখন দামোদর নদীর সামনে আসেন। তখন কিন্তু দামোদর নদীতে খরস্রোতা নদী, নদীতে নৌকো দিয়ে পারাপার হতো। একটা সময়ে রাত্রি সময় হয়ে গেলে নদীর মাঝিও থাকতেন না, নৌকো নেই, মাঝিও নেই, এবং দামোদর নদী তখন নদীর ধারে এসে উনি কিভাবে পার হবেন, কিছুক্ষণ দাঁড়িয়ে উনি চিন্তা করলেন যে মায়ের কাছে পৌঁছাতে হবে। তিনি এই কথাটা চিন্তা করতে করতে দামোদর নদীতে ঝাঁপ দিয়ে নদীতে সাঁতার কাটতে কাটতে নদীর ওপারে এসে উঠেও পড়লেন। কিন্তু সেই রাত্রিটা শীতের রাত্রি ছিল ম্যাম। উনি কিন্তু কোনো কিছুকেই উপেক্ষা না করে মায়ের কাছে যেতে হবে এই কথাটা উনার মস্তিষ্কে ঢুকেছিল বলে জীবনে ঝুঁকি নিয়ে এগিয়ে গেলেন নদীতে সাঁতার কাটার জন্য। ভাবতে হবে দামোদর নদী, খরস্রোতা, শীতের রাত্রি, কেউ কোনো দিকে নেই, আলো নেই, এবং অবশেষে তিনি অতিক্রান্ত করে তিনার মায়ের কাছে পৌঁছে গেলেন। এটাকে বলে ঝুঁকিপূর্ণ কাজ, এবং ঝুঁকি নিয়েছিলেন বলে সাকসেস পেয়েছেন, মাকে দেখতে পেয়েছেন। তাই আমরা বিদ্যাসাগরকে কেন মানবো না? বিদ্যাসাগরকে মেনে ওয়ান প্যাসিভের হাত ধরে বিদ্যাসাগরের মতো ঝুঁকি নিয়ে আমরা ওয়ান প্যাসিভকে সামান্য $97 বিনিময়ে যে যার ছোট্ট একটা ঝুঁকি নিয়েছিলাম বলে আজকে তার ফল পেতে চলেছি হাতে হাতে। কিন্তু কোনোদিন ভাবিনি এই $97 মধ্য দিয়ে এত বড় একটা আইটি কোম্পানির মালিকানা পাবো বা হব। এটা এখনো ভাবলে গায়ের লোম শিউরে উঠে ম্যাম। তাই বলি, জীবনে গেম করতে গেলে মাঝে মাঝে জীবনে ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়। কিন্তু আমি শেষে বলি, যত বড় শিক্ষিত সমাজ হোক না কেন, যিনারা অবহেলা করে ফেলেছে, তারা যত বড় শিক্ষিত মানুষ হন না কেন, তিনারা জীবনে এই প্ল্যাটফর্ম আর কোনোদিন পাবে না। তবে হ্যাঁ, মালিকানা পাবে না, ঠিক কথা, কিন্তু আনপ্রেসিভে কাস্টমার হয়ে ওনারা কিন্তু আর্নিং করতে পারেন সহমহিমায়। হ্যাঁ, যদি নিজেকে আনপ্রেসিভে জানা বোঝার মধ্য দিয়ে ঝুঁকি নিতে পারেন। লাস্ট ঝুঁকি, এনারা কিন্তু প্রথম থেকে যদি কাস্টমার হয়ে আসেন আমাদের লিঙ্ক ক্রিয়েট করে, তাহলে ওনারা কিন্তু এখান থেকে অনেক কিছু পেতে পারেন। এইটুকু বলার ছিল ম্যাম। ধন্যবাদ। ওভার টু মিশন সাকসেস ফ্যামিলি। উই আর সো ইন ইট টু উইন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। উই আর সো ইন ইট টু উইন ইট। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি খুব সুন্দরভাবে একটা দারুণ আমাদের গল্পের মধ্য দিয়ে আমাদের আজকের টপিকের উপরে বলে গেলেন। সত্যি অসাধারণ। আজ বিদ্যাসাগর মহাশয় ঝুঁকি নিয়েই কিন্তু সেই দামোদর নদী পার হয়েছিল তার মায়ের অসুস্থতার খবর শুনে। সেই ঝুঁকিটা নিয়েছিল বলেই কিন্তু সে দামোদর নদীটা পার হতে পেরেছিল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। খুব সুন্দরভাবে বলে গেলেন, আপনি এভাবেই থাকবেন। আমাদের মধ্যে হ্যান্ড রাইজ করে আছেন আমাদের ছবি সরকার ম্যাম। ওয়েলকাম ম্যাম। গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার। অসাধারণভাবে এই টপিকটা থেকে অনেক কিছু শেখার আছে, প্রত্যেকটা ব্যক্তির জন্য শেখার আছে, বিশেষ করে যারা ওয়ান প্যাসিভদের জন্য, আমাদের জন্য যে কত কিছু ঝুঁকি সেটা শুধু আমরাই কিন্তু শেয়ার করতে পারি। তার জন্য এই প্ল্যাটফর্ম। মানুষের জীবনে অনেক কিছুতে ঝুঁকি থাকে, কিন্তু তারা কিন্তু কেউ এইটা শেয়ার করতে পারে না। কিন্তু আমরা এমন একটা প্ল্যাটফর্মে আছি যেখানে আমরা আমাদের
দুঃখ কষ্ট বেদনা যাই হোক না কেন আমরা কিন্তু শেয়ার করতে পারি। জীবনটা যদি চড়াই উতরাই না থাকে না, ঠিক মজা লাগে না। তো মজা অনেকে একটা স্মুথলি জীবনযাপন একদম গ্রাফটা যদি সমতলে যায়, তাহলে দেখবেন ঠিক ভালো লাগে না। কারণ ওই কোনো একটা যদি সেই অল্প সরকারি চাকরি হোক আর যাই হোক, অল্প কিছু টাকার বিনিময়ে যদি মাইনে সিস্টেমে কিছু হয়, তখন কিন্তু সেই টাকাটা পাওয়ার আগে কিন্তু আমরা কি করি, এটা এখানে দিতে হবে, ওটা ওখানে দিতে হবে, সেটা সেখানে দিতে হবে, এইভাবে কিন্তু আমরা সংসার চালাই। আর জীবনটা যদি অনেকটা যদি রিস্ক নেই, আমরা সেই রিস্কটা যদি করতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু গেইন করতে পারবো। তাই প্রত্যেকদিন আমরা এই কথাটা কিন্তু জানি যে পেন না হলে গেইন করা যায় না। পেন ছাড়া কিছু হয় না। কারণ একটা মা তার শিশুকে জন্ম দেয়, তার যে কতটা কষ্ট হয়, এর থেকে আমি তো মনে করি এর থেকে পেন আর নেই। তাই সেটাও কিন্তু আমরা সেই রিস্কটা নিয়েছিলাম বলে আমরা এই সুন্দর পৃথিবীতে মা ডাক্তার কিন্তু শুনতে পাই। আমি তো মনে করি এটাই আমার জীবনের সব থেকে রিস্ক, লাইফে নিজের একদম পার্সোনাল রিস্ক। তাই এইভাবে কিন্তু আমরা সেই মারা সেই প্রথম রিস্কটা কিন্তু ওটাই নিয়েছি। আজকে দেখুন সেই রিস্কটা কি সুন্দর, বড় হয়ে তাদেরকে আমরা বড় করলাম, তাদেরকে ছেলে মেয়েদের বিয়ে দিলাম, তাদের থেকে নাতি নাতনি, এই যে একটা আমরা কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু পাচ্ছি। এইবার মানুষ কিন্তু কখনো কিছু পাওয়ার আশায় কিছু করে না, কিন্তু মানে কালের মানে এই যে বিবর্তনে কিন্তু আমরা পেতে থাকি। তো জীবনটা প্রথম যেদিনকে এই ফাউন্ডারশিপটা নিয়েছিলাম, এটাও কি রিস্ক ছিল কিন্তু আমাদের জীবনে। আমরা কিন্তু এদিকে ওদিকে দেখিনি, সেই জন্যই কিন্তু আমাদের কপালে এটা জুটে গেছে। তাই এই রিস্কটা আমাদের কাছে সাকসেসের সাকসেস হয়ে আমাদের জন্য মানে একটা স্টেপ বাকি রয়েছে। আমি মনে করি একটা স্টেপ বাকি রয়েছে। এই রিস্কটা নিয়েছিলাম বলে আমাদের জীবনের এই সাকসেসটা পাবো। সব থেকে বড় জিনিস, শুধু মিশন সাকসেসই বলবো না, যে কোনো ওয়েবিনারের প্রত্যেকটা ব্যক্তি আমাদেরকে ওই কটা মানুষ চিনতো, কে চিনতো, কে সেই হয়তো এক একটা মানুষ এক একটা কর্ম করে, সেই সুবাদে তার পরিচিতি ঘটে। অনেক মানুষের তো এরকম পরিচিতি ছিল না, কিন্তু দেখুন আমাদের কিন্তু প্রায় অনেক মানুষ আমাদের চিনে ফেলেছে, অনেকটা মানুষের কাছে কিন্তু আমরা পরিচিতি হয়েছি, এই জন্য রিস্কটা নিয়েছিলাম বলে। তাই জীবনটাই হচ্ছে রিস্কের, কারণ গ্রাফটা একটুখানি ওঠানামা করতে হবে, নালে কিন্তু কাজের কিন্তু টেস্ট আসে না। মানে যদি জীবনের লাইফটা যদি শুধু ভালোবাসায় পূর্ণ হয়, কিন্তু তাও কিন্তু ভাল লাগে না। কোনো জিনিস কিন্তু বেশি ভালো ভালো না। তাই এটাও কিন্তু একটা জিনিস, এই রিস্কে একটু দুঃখ যন্ত্রণা, একটু ভালো জিনিস স্বাদ, একটু অনেক কিছু পাওয়ার। আমরা দেখুন যারা মানে কোনো একটা বিজনেস করে, তারা কিন্তু প্রতিনিয়ত মানে একদম প্রতিনিয়ত কিন্তু তাদের লাইফটা কিন্তু রিস্কে চলে। কারণ সেই রিস্কটা যখন সাকসেসফুল হয়, তখন তারা সমাজের জন্যে, মানুষের জন্যে, দেশের জন্যে, দশের জন্যে কিছু অন্তত ভাবে। শুধু নিজের লাইফ স্টাইলটা তো ও হয় না। আমরা হয়তো মনে করি অমুক লোক অনেক বড় লোক, অনেক কিছু, নিতা আম্বানির কথাই বলি, তারা কিন্তু অনেক কিছু তো আস্তে আস্তে রিস্ক করেছে। তাদের যে পেনটা আমরা হয়তো সব জানি না, কিন্তু যখন সমাজের বুকে যখন বাইরে বেরিয়ে এসেছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি টাটা, রতন, এই যে মানুষগুলো যা আমাদের স্যার আমাদের নিয়ে যা করছেন, এটা কত বড় যন্ত্রণাদায়ক। যখন আমরা সেই ইতিহাসটা পড়বো, আর আমরাই কিন্তু ইতিহাস তৈরি করছি, সেই ইতিহাসটা সাকসেস কিন্তু হবে শুধু এই এই যন্ত্রণাটা আর এইটা রিস্কটা নেওয়া হয়েছিল বলে। সেই জন্য কিন্তু আমাদের সোশ্যাল সাইটে কিন্তু এই কি ডেভিস, আমি কালকে ভুলে গেছি নামটা, উনি কিন্তু এই আমেরিকার একজন লেখিকা, তিনি কিন্তু এই কথাটা লিখেছেন। আজকে দেখুন প্রত্যেকটা আমাদের সবার সঙ্গে মিলে যাচ্ছে। তা আমরা সবার সঙ্গে মিলে যাওয়া, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। প্রতিনিয়ত সংসারটা করি রিস্ক না, প্রতিনিয়ত রিস্ক, কিসে রিস্ক নেই। প্রত্যেকটা জিনিস ছোট ছোট রিস্কটাই ভাবি, বড় রিস্কের কথা ভাবনা নেই। আমি এখন যদি ভাবি আমি এভারেস্টে উঠবো, সেটা আমার কাছে অনেকটা মানে ব্যয় সাফল্য বয়সের একটা ব্যাপার। কিন্তু আমরা ছোট্ট ছোট্ট পেন গুলো নিই না, ছোট্ট ছোট্ট গুলো পেন নিতে নিতে দেখবেন একটা বিশাল বড় একটা মানে হলো, মানে সেই আমাদের বড় পেন না হলেও কিন্তু আমরা কিন্তু সাকসেস কিন্তু হয়েই যাচ্ছি। সে ছোট্ট ছোট্ট জলকণা, ছোট্ট ছোট্ট জলরাশি একসঙ্গে মিশে দেখুন সমুদ্রে পরিণত হয়।
সেরকম আমরাও কিন্তু এই ছোট ছোট পেনগুলো নিয়েছিলাম বলে আমাদের জন্য কিন্তু এই অপরচুনিটিটা ছিল, ওই গোল্ডেন অপরচুনিটিটা। আমরা প্রথম রিস্ক, লাইফের রিস্ক, এটাও কিন্তু আমরা নিয়েছি। শুধুমাত্র $97টা বড় কথা না, অনেকের কাছে প্রচুর টাকা আছে, টাকা নেই এ কথাই এই যুগের মানুষেরা বলে না। আগে মানুষের কাছে টাকা থাকতো না, কিন্তু এখন মানুষ কিন্তু কাজে কর্মে টাকা উড়ে বেড়াচ্ছে। মানুষ কাজ করে না, তাই হয় না। কাজ কিন্তু প্রত্যেকটা মানুষ কিছু না কিছু, যদি সে রিস্ক নেয়, যদি তার করতে ইচ্ছা হয়, যদি সে করার ইচ্ছা, মনের ইচ্ছা, মনের রিস্কটা আগে নিতে হবে, তারপরে কিন্তু প্রকাশ। তাই আমরা যে কোনো কাজ, কিছু না, সামান্য একটুখানি ঘুগনি বিক্রি করব, সেই রিস্কটা নিই না, তাতেই সাকসেস। তো ছোট্ট রিস্কে হতে হতে বড় রিস্ক হবে। আমরা সবার জন্য, সমাজের জন্য কাজ করব, সেটাই আমাদের অঙ্গীকার, সেটাই আমাদের একটারের প্রথম মোটো। এটার জন্য আমরা এই কাজের জন্য এগিয়ে আসি। অনেকে সবাই বলবে, আর বলবো না, তাও আমি অনেককে বলে ফেললাম। থ্যাংক ইউ ম্যাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রিস্কের মধ্যে দিয়ে আমরা এনজয় করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ম্যাম। কিন্তু ম্যামের দিক থেকে খুব সুন্দরভাবে বলে গেলেন। আমাদের সময়ও শেষের দিকে আসছে, তা আমি মাকসুদা বেগম ম্যামকে ডেকে নেব। ওয়েলকাম মাকসুদা বেগম ম্যাম। আমাদের সময় সংক্ষেপ, 2 মিনিটের মধ্যে আপনি আপনার দিক থেকে কিছু আলোচনা করুন। ওয়েলকাম ম্যাম। গুড ইভিনিং। ভেরি গুড ইভিনিং ম্যাম। অসংখ্য ধন্যবাদ জ্যোৎস্না দফাদার ম্যামকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে উপস্থিত প্রত্যেককে জানাই আমার অন্তরের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আমি মাকসুদা বেগম, ঢাকা, বাংলাদেশ থেকে। দারুণ ভাবে আজকে টপিক সম্বন্ধে শুনলাম, জানলাম, আর এটা কিন্তু সেই শুরুর থেকেই আমরা এই টপিক বিষয়ে অনেকদিন আগের থেকেই শুনেছি। কারণ আমরা কিন্তু সত্যি আমরা রিস্ক নিয়েছি। আমি আমার দিক থেকে বলবো যে আমার রিস্কটা ছিল একটু অন্যরকম। মাসুদা ম্যাম, আপনি আপনার বলার আগে আপনাকে একটা প্রশ্ন করবো। ইয়েস স্যার। প্রশ্নটা হলো, আমরা তো সবাই জানি যে জন্ম মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে, জন্ম সৃষ্টিকর্তার মৃত্যু হাতে। উপরওয়ালার হাতে, তাই তো? তাহলে মানুষের হাতে কি? মানুষের হাতে শুধু অজুহাত, তাই না? তো অজুহাতের জন্য মানুষ রিস্ক নিতে পারে না। থ্যাংক ইউ, কন্টিনিউ। ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ জি স্যার। অজুহাত, অবশ্যই মানুষের অজুহাত থাকেই। আর এই অজুহাত যাদের থাকে তারা কিন্তু অনেক পিছনে, তারা রিস্ক নেয়ও না, কখনো নিতে পারেও না, তারা শুধু আফসোস করে যায়। এটা হোক আমার ক্ষেত্রে বা যে কারো ক্ষেত্রে। তো যাই হোক, আজকে এই টপিকটার সম্বন্ধে আমার একটু বলার ইচ্ছা আছে, যেহেতু সময় একদম সংক্ষেপ। তো আমি বলবো যে আমার এই অন প্যাসিভে আসার পেছনে যেই অনেক বড় একটা রিস্ক ছিল, সেটা হচ্ছে আমি কখনো পরিবারের অনুমতি ছাড়া কখনো কোনো কাজ করিনি, কোনো ছোট কাজও করিনি। তো এটা তো একটা বিশাল বড় কাজ। সেই বিশাল বড় কাজটা আমি এমন ভাবে রিস্ক নিয়ে করেছিলাম, কারণ আমার যেহেতু আমার ইচ্ছা শক্তি ছিল অনেকটা, যে আমি কিছু করতে চাই বা আমি একটা বিজনেস করতে চাই। কোনো ওয়েব পাচ্ছিলাম না, যেহেতু এটা পেয়ে গেছি, কিছু বুঝে না বুঝে, সম্পূর্ণ না বুঝেই আমি কিন্তু এই রিস্কটা নিয়েছিলাম। সেই রিস্কটা তো আমার শুধু টাকা পয়সা এরকম রিস্কও না, অনুমতি ছাড়া কিছু করা, এটা আমার বড় রিস্ক। তো পরিবারের সবার মানে সবাইকে লুকিয়ে, একদম আমার হাজবেন্ডকে লুকিয়েও দীর্ঘ 6 মাস পরে কিন্তু আমি সবাইকে জানিয়েছিলাম যে আমি এত বড় একটা কোম্পানির ফাউন্ডিং মেম্বার। এটা সেই 6টা মাস আমি খুব রিস্কের সাথেই ছিলাম, একটু ভয়ে ভয়ে ছিলাম, কোনো মিটিং করতে পারিনি, কোনো মিটিং শুনতে পারিনি, বা আমি খুবই একটা মনের থেকে কষ্টও ছিল আমার। তো যখন আমি জানাতে সক্ষম হলাম, তখন কিন্তু আমার একদম মনটা হালকা হয়ে গেছিল, এবং আমি যে ভুল করিনি সেটাও কিন্তু আমি পরিবার থেকে সাপোর্ট পেয়েছিলাম, যে না, ঠিক করেছো, তুমি যেটা করেছো ভালো করেছো, এরকম রিস্ক নেওয়া দরকার, ভাগ্যে থাকলে হবে, আসবে। তো এটা আমার কাছে খুবই একটা
মানে খুব স্মরণীয় ঘটনা, ছোট বড় ঘটনা আরো আছে, তার মধ্যে এটা আমার জীবনে আমার আমার মানে সারা জীবনে এটা আমার একটা বড় রিস্ক ছিল, এবং বড় রিস্কে আমি কিন্তু রিস্ক নিয়েছিলাম বলে আমি আজকে এই ওয়ান প্যাসিভিয়ান এত গর্বিত, মানে গর্ব করে বলতে পারি যে আমি আহ, একজন গর্বিত ফাউন্ডিং মেম্বার। আমি ধন্য ওয়ান প্যাসিভকে পেয়ে, আমি ধন্য এই প্রত্যেকটা এই ফাউন্ডিং মেম্বারকে পেয়ে। আমি সবার কাছ থেকে অনেক কিছু শিখেছি, আর অনেক কিছু শেখার আছে আমার জীবনে, আমি যেটা কখনো আশা করিনি সেটা আমি পেয়ে গেছি অলরেডি। তো আমি খুবই হ্যাপি, খুবই খুশি এই রিস্ক নেওয়াতে। তো এটা সত্যি আমার কাছে অনেক বড় পাওয়া, আর এই পাওয়াটা আমি ধরে রাখতে চাই। তার জন্য আরো রিস্ক নিতে হলে আমি নিব, এবং এই আমাদের যে সাকসেসের পরেও কিন্তু আমাদের অনেক রিস্ক নিতে হবে। কোন একটা ডিসিশনেও কিন্তু আমরা টাকা আসবে, শুধু টাকা খরচ করব, এই খরচের মধ্যেও কিন্তু রিস্ক থাকবে। সেই রিস্কটাও আমাদের নিতে হবে, আর সেই সব দিক দিয়ে চোখ কান খোলা রাখতে হবে, এটাই আমি মনে করি। তো থ্যাংক ইউ সো মাচ। সত্যিই তাই, সজল স্যার আমাকে একটা প্রশ্ন করেছে, যদিও সেই উত্তরটা স্যার নিজেই দিয়েছেন। আসলেই তাই, মানুষ কিন্তু অজুহাত নিয়েই থাকে, মানুষের অজুহাতটাই হচ্ছে মানুষকে ধ্বংস করে। তো অজুহাত বিহীন মানুষ কিন্তু সফল অবশ্যই হয়, এটাই বাস্তব। থ্যাংক ইউ সো মাচ। আবার প্রিয় জ্যোৎস্না দফাদার ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ম্যামও কিন্তু খুব সুন্দরভাবে ম্যাম কিভাবে রিস্ক নিয়ে এই ফাউন্ডারশিপটা নিয়েছিলেন সেটা তিনি নিজের মুখে বলে গেলেন। সত্যি অসাধারণ ম্যাম, আপনি এভাবেই আমাদের সঙ্গে সাথে পাশে থাকবেন। তা আমাদের সময় খুবই কম, অনেক স্যার ম্যামদের তো নিতে পারলাম না। তা আমি এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অনিরুদ্ধ দাস স্যার। স্যার আপনি আসুন এবং আপনি আপনার দিক থেকে কিছু বলে আমাদের এই ওয়েবিনারটাকে এন্ড করে দিন। ওয়েলকাম স্যার। সিরাজুল স্যারকে দিয়ে অনুরোধ দাস স্যার আসছে। আচ্ছা, ওকে ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের মধ্যে আরো একজন ডেডিকেটেড স্পিকার আছেন, আমাদের সিরাজুল ইসলাম স্যার, এমডি সিরাজুল ইসলাম স্যার। ওয়েলকাম স্যার। ধন্যবাদ, ধন্যবাদ জ্যোৎস্না দফাদার ম্যাম, ধন্যবাদ মেন্টর স্যার, ধন্যবাদ সকলকে, উপস্থিত সকলকে। সময় সংক্ষেপ, প্রোটোকল পরে কমানি, প্রোটোকল বাইসে থাকলে বহুত করতে পারবো। আসলে রিস্ক হচ্ছে সফলতার আব্বা, যার জন্ম দিচ্ছে হচ্ছে সফলতাকে, এই রিস্ক। আর রিস্ক হচ্ছে সফলতার সেই ব্যর্থতার অভিজ্ঞতা। কারণ আপনি রিস্ক নিয়ে ব্যর্থতা হলে সেটাও কিন্তু লস না, সেটা হচ্ছে অভিজ্ঞতা। আর রিস্ক নিয়ে আপনি গেম করলেন সেটা হচ্ছে সফলতা। যেমন অ্যাশ স্যার নিয়েছেন, আমাদের সেই প্রধান রিস্ক দাতা অ্যাশ মুফারে স্যার, তাকে ধন্যবাদ জানাই। সেইভাবে আমি নিজেকে একটু ধন্যবাদ জানাই, আমি একটু রিস্ক নিয়েছি না, আসতে পারতাম না। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমাকে একটু ধন্যবাদ জানাই যে আমি আজকে রিস্ক নিয়ে সফলতার দিক চলছি, অবশ্যই সফলতা পাবো। আপনাকে আমিও ধন্যবাদ জানালাম। ইয়েস ইয়েস, এই তো আমি সকলকে ধন্যবাদ জানাইছি যে 14 লক্ষ প্লাস ফাউন্ডাররা যারা রিস্ক নিছেন। কারণ এই এক একজন রিস্ক নিচ্ছেন, এক একজন কিন্তু এক একটা গ্রাম, এক একটা থানা, এক একটা জেলাকে এই সফলতার মুখ দেখাতে পারবো। সেরকম একটা পর্যায়ে সুন্দর একটা টপিক সকল স্যাররা সুন্দরভাবে বনিবনবাদ করে বলে গেলেন। এবং আমি বলে যেতে চাই, রিস্ক আমরা সকলে নেব, প্রযুক্তি ভাবে নেব, একটু পরিকল্পনা করে নেবো। ওই যে দেখেন আমার ছবির সামনে দেখা যাচ্ছে আমার গের, এখন আমি এটা যদি মেশিন ছাড়া শেষতে যাই তাহলে কিন্তু ওই রিস্ক নিতে গেলে আমার ডেনা ছিঁড়ে যাবে। তো ওইরকম রিস্ক নেওয়া যাবে না, একটু বুদ্ধি খরচ করে একটু লক্ষণীয়, কারণ আমার গের আমি এক হাতে শেষতে পারবো না, ওই জন্য মেশিন ব্যবহার করতে হবে, প্রযুক্তি ব্যবহার করতে হবে। সেরকম একটা পরিকল্পনা নিয়ে স্যার কিন্তু এত বড় রিস্ক নিয়েছেন এবং রিস্কে কামিয়াবি হয়েছেন। সেই ক্ষেত্রে সকলেই রিস্ক নেবেন, একটু পরিকল্পনা করে নেবেন, সাকসেসফুল হবেন। আর আপনি চিন্তা করবেন যে আমি যদি সাকসেসফুল হতে পারি তা আমার থেকেও আরো অনেকে সাকসেসফুল হতে পারবে। তা ধন্যবাদ সকলকে, সময় কম, অল্পতেই একটু বলে গেলাম। ধন্যবাদ স্যার।
থ্যাংক ইউ ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি জানি স্যার এই সময় নামাজ পড়তে যান, সেই জন্য আজকে আমি মিস্টেক করে গেছি স্যারকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আমি অসংখ্য আমি ধন্যবাদ। ম্যাম আমি আমি নামাজের মধ্যে দিয়ে অনেক ক্ষেত্রে মিস করেছি, কিন্তু আমি একটু শর্টে জোরে আইতে চলে আইছি, এই জন্য ভাগে পালাম। পড়াতে আছে তা ঠিক হয় কিনা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আর আমাকে গাইড করার জন্য আমাদের মেন্টর স্যারকে অসংখ্য ধন্যবাদ। তা আমি আর সময় বাড়াবো না, আমি এবার এন্ডের দিকে যাব। আমাদের সেই গ্রেট স্যার, আমাদের অনিরুদ্ধ দাস স্যারকে ওয়েলকাম করছি। ওয়েলকাম স্যার। যাই হোক স্যার, মনে হয় নেটওয়ার্ক ইস্যু আছে, আমি দেখে নেবো। আমাদের মধ্যে আরো একজন ডেডিকেটেড স্পিকার, আমাদের দেবাশিস শাসমল স্যার। ওয়েলকাম স্যার। যাই হোক, আমাদের মনে হচ্ছে স্যারেদের সবার নেটওয়ার্ক ইস্যু, তার জন্য আমি আবারও আমাদের মেন্টর স্যারকে ওয়েলকাম করে নিচ্ছি। স্যার আপনি আসুন এবং ওয়েবিনারটাকে এন্ড করে দিন। ওয়েলকাম স্যার। মিস্টার সজল কুমার সিংহ রায় স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। হয়তো রানা স্যার বা আমাদের দেবাশিস স্যার একটু টেকনিক্যাল পার্ট বা টেকনিক্যাল সমস্যা বা নেটওয়ার্কের সমস্যা পড়েছেন। তো অসংখ্য ধন্যবাদ আজকে উপস্থিত সকলকে আরো একবার, কারণ আজকে সুন্দর একটা টপিক, যে টপিকটা একদম সুন্দরভাবে আমাদের জীবনের সাথে কিন্তু ভীষণ বড় একটা মিল খায়। যে রিস্ক যে না নেয় তার জীবনটা রিস্কে পরিণত হয়ে থাকে, কারণ তার জীবন রিস্ক কিসের? জীবন যাপন করার জন্য তার জীবন কিন্তু অল টাইম রিস্ক অ্যান্ড রিস্ক। তো আমরা সেই জায়গা থেকে সুন্দরভাবে আলোচনা করলাম। প্রত্যেকটি ফাউন্ডিং মেম্বার যারা বিভিন্নভাবে তাদের মনের ভাব ব্যক্ত করলেন এবং তাদের নিজেদের জীবনের যে সিদ্ধান্ত, যে চূড়ান্ত বলে ভাবে নিয়েছিলেন, যে রিস্ক নিয়েছিলেন সেই মুহূর্তে, সেটা আজকের দিনে কিন্তু সাকসেসে পরিণত অলরেডি হয়ে গেছে। আমরা খুব তাড়াতাড়ি সেটা কিন্তু দেখতে পারবো, খুব দ্রুততার সাথে হতে পারে আগামীকাল। যেহেতু 2 days লেফট, বিগ অ্যানাউন্সমেন্টের কথা বলা হচ্ছিল কালকে, আজকে 1 day লেফট, অর্থাৎ আজকে যদি আমরা রাত্রি পার করি, অর্থাৎ কালকে 9:30, 10টা, 11টা, 12টা, তারপরে বা ইভিনিং এর টাইমে আমরা হয়তো কোনো একটা বিগ অ্যানাউন্সমেন্ট আমরা পেতে পারি। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথায়? আমাদের মিডিয়াতে, যেটা কিন্তু সুন্দরভাবে সেটাকে কিন্তু শেয়ারও করেছেন আমাদের মোহাম্মদ কামাল স্যার, তাই না? তো আমরা কিন্তু 1 day লেফটে কিন্তু দাঁড়িয়ে আছি বিগ অ্যানাউন্সমেন্ট। তো বিগ অ্যানাউন্সমেন্টের দিকে ফলো রাখবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে আমাদের বিগ অ্যানাউন্সমেন্টটা দুর্ধর্ষভাবে আমাদের সামনে আসে। তো আর দেরি নয়, প্রত্যেকেরই শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মিটিংটা আমরা এখানেই শেষ করব। আমাদের প্রিয় ট্যাগলাইন গর্বের সাথে লাউডলি এবং প্রাউডলি বলবো, উই আর সো ইন ইট টু উইন ইট। We are so in it, we are so in it.